আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা উপলক্ষে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আসছিল আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আজকে সেই ধারাবাহিকতায় বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণের রচনামূলক অথবা দৃশ্যপট নির্ভর প্রশ্নের সুপার সাজেশন ক্লাস শুরু হতে যাচ্ছে। এর আগে তোমাদেরকে বলেছিলাম যে চ্যাপ্টারটাতে কিন্তু তোমাদের এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর কম হলেও এখানে তোমাদের সমীকরণ সমাধান রিলেটেড প্রশ্নগুলো বেশি এসে থাকে। এইগুলা কিন্তু তোমাদের দৃশ্যপট বা রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের যেই একটা নমুনা প্রশ্ন আমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেখানেও দেখো এরকম একটা সমীকরণ সমাধান রিলেটেড প্রশ্নই তোমাদেরকে দেওয়া। তোমরা যদি ওই নমুনা প্রশ্নটা দেখো, এর আগেও ভিডিওতে বলছিলাম এই কথাটা, আবার বলতেছি, ওইখানে কিন্তু নমুনা প্রশ্ন দেখবা এই অধ্যায় থেকে এক কথায় প্রশ্ন কিন্তু দেওয়া নাই। কারণটা হচ্ছে এরকম এক কথায় প্রশ্নগুলো এই অধ্যায় থেকে তেমন একটা পাওয়া যায় না, কারণ এগুলো এই অধ্যায়টা হচ্ছে সমাধান করার একটা অধ্যায়। তো এগুলো একটু বড় হয়ে যায়। তো সমাধান করার কনসেপ্টগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্যপট নির্ভর প্রশ্ন আবার তৈরি করা সম্ভব। তো আজকে আমরা এই প্রশ্নগুলোই সমাধান করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের এই এনসিটিবি কর্তৃক প্রদান করা যে প্রশ্নটা, সেই প্রশ্নটা এই অধ্যায়ের উপর। এখানে বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের প্রস্থের সাথে 3 যোগ করলে দৈর্ঘ্যের সমান হয়। এটা একটা দৃশ্যপট বা উদ্দীপক বলতে পারো। এখন তোমাকে এইটার উপর বেস করে দেখো ক নাম্বার প্রশ্নটা আর খ নাম্বার প্রশ্ন সলভ করতে হবে। এই দুইটা প্রশ্নের মার্ক টোটাল হবে 7। ঠিক আছে, হয়তোবা কোনোটার মার্ক 3, কোনোটার মার্ক 4। বুঝে গেছে? এখন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। দেখো দৈর্ঘ্য প্রস্থে তোমাকে হিন্টস কি দেওয়া, যে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, প্রস্থের ডাবল আসবে, আর প্রস্থের সাথে 3 যোগ করলে দৈর্ঘ্যের আবার সমান হয়ে যাবে। প্রস্থ যা আছে তার সাথে 3 যোগ করলে দৈর্ঘ্য সমান হয়ে যাবে। এটুকু দিয়ে তোমাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা নির্ণয় করতে হবে। খ নম্বরে বলা হচ্ছে সমস্যাটি লেখচিত্রে উপস্থাপনের মাধ্যমে সমাধান করো। ক নম্বরে তো তুমি সমাধান করে দৈর্ঘ্য প্রস্থ বের করতেই পারবা। ধরো দৈর্ঘ্য x, প্রস্থ y, তো x আর y এর মান বের হয়ে যাবে। খ নম্বরে তোমাকে x y এর মান বের করতে হবে, বাট লেখচিত্রের মাধ্যমে, অর্থাৎ লৈখিক পদ্ধতি। ওই যে জ্যামিতিক পদ্ধতি না, তোমাদের লৈখিক পদ্ধতি। তো দেখো তোমাদের ক আর খ পুরাটাই সমাধান করার উপর। একটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি। বীজগাণিতিক পদ্ধতি তোমার কাছে কি কি থাকে? অপনয়ন, প্রতিস্থাপন, আর্গনন। তো তোমাকে এখানে স্পেসিফিক কোনো পদ্ধতির নাম বলা নাই, তুমি তোমার মতন সলভ করবা, সলভ করলেই হবে। খ নম্বরে তোমাকে লেখচিত্র, গ্রাফ পেপার দিয়ে আঁকতে হবে, সমাধান করতে হবে। তো চলো আমরা প্রশ্নটা সলভ করা শুরু করি। ক নাম্বারটা মনে করো আমি এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, সলিউশন। তো আমাদের যেহেতু বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আমাদের আর আলটিমেটলি দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তো আমরা কাজ করি, আমরা ধরি দৈর্ঘ্য x, দৈর্ঘ্য সমান সমান x। এখন কি মিটার না সেন্টিমিটার? এখানে যেহেতু কোনো এককের কথা লেখা নাই, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার তো হবে না। তো আমরা এটাকে জাস্ট একক লিখবো। ঠিক আছে, মানে সবসময় এক্স ওয়াই বলতে থাকবো, কোনো মিটার সেন্টিমিটার বলবো না। আর প্রস্থ, প্রস্থ তাহলে কত লিখি? প্রস্থ ধরি হচ্ছে ওয়াই, একক। ঠিক আছে, তো এই কনসেপ্টে দেখো আমরা এখানে সমীকরণগুলো জেনারেট করি বা পরে পেজে করি, সমস্যা নেই। তো জেনারেট করলে কিরকম আসবে? এখানে বলা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে এই এক্স ইকুয়াল টু হবে 2y, প্রস্থের দ্বিগুণ, তাই না? দেখো এই যে দৈর্ঘ্য হবে কি বলতো, এই দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ, এটার আবার দ্বিগুণ, x ইকুয়াল টু হচ্ছে 2y। তাহলে এক কাজ করো, তুমি এক কাজ করো, এটাকে দেখো তো এভাবে লিখতে পারো না যে x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে কি বলতো 0। এটাকে লেখা হচ্ছে 1 নং সমীকরণ। আবার দেখো বলা হচ্ছে কি, দেখো তো বলা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থের সাথে 3 যোগ করলে দৈর্ঘ্যের সমান হয়। কি বলা হচ্ছে দেখো তো, প্রস্থের সাথে তুমি যদি, এই যে প্রস্থ তো y, প্রস্থের সাথে তুমি যদি 3 যোগ করো তাহলে এটা হয়ে যাবে সেই দৈর্ঘ্য, অর্থাৎ x। বুঝে গেছে? এই দেখো আমাদের দুইটা সমীকরণ হচ্ছে এমন। তাহলে আবার আমরা কি করতে পারি, এক পাশে যদি x y আর এক পাশে কনস্ট্যান্ট যদি রাখি, তার মানে এখান থেকে আবার লিখতে পারি যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, দেখো ওয়াইটা এই পাশে আসলে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু হচ্ছে 3। এই হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। কয় চলক বিশিষ্ট? 2 চলক বিশিষ্ট। এগুলা হচ্ছে দুইটা সহ সমীকরণ। এখন এই দুইটা সহ সমীকরণকে তোমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। আমি তো তোমাদের এইভাবে শিখেছিলাম, দেখো চলক কয়টা? x আর y, দুইটা চলক। তোমার কাছে সমীকরণ কয়টা? তোমার কাছে দুইটা সমীকরণ। কয়টা সমীকরণ? দুইটা সমীকরণ। তার মানে আমরা কি করতে পারি? সমাধান করতে পারবো। এখন তারপর আমরা এখানে সমাধান যোগ্যতাটা একটু যাচাই করে দেখব।
কারণ দেখো যদি একটা একটার উপর আপতিত হয়ে যায় তাহলে তো অসংখ্য সমাধান থাকবে, আমরা হচ্ছে একটা সমাধান বের করতে চাচ্ছি। তো আমরা এটার জন্য কি করব, আমরা যেমন এক্স এর সহগটা দেখো এই যে এখানে দেখো এক্স এর সহগ কত, দেখো তো 1, এটারও দেখো এক্স এর সহগ কত 1, এখানে ওয়াই এর সহগ দেখো তো -2, এখানে ওয়াই এর সহগটা দেখো তো -1। দেখো তো এই দুটো কি সেম হয়? সেম তো হইলো না, দেখো এটা 1/1 এর মান তো 1, আর -2/-1 এর মান তো কত আসবে, দেখো তো শুধু 2। তার মানে 1 আর মানে দেখো a1/a2 b1/b2 সমান আসে নাই, যেহেতু এই দুটো সমান আসে নাই তার মানে আমরা লিখতে পারি সুতরাং সমীকরণ জোট মানে সমীকরণ জোট কি আসবে বলতো, সমঞ্জস আসবে। সমীকরণ জোটটি সমঞ্জস। এটা আসলে আমরা কি করলাম বলতো, সমাধান যোগ্যতাটা বের করে নিলাম, ঠিক আছে। সমঞ্জস এবং একটি মাত্র সমাধান থাকবে, মানে x এর একটা মানই পাবা, y এর একটা মানই পাবা, তাই না? আমরা বিস্তারিত ক্লাসে কিন্তু এগুলো ভালো করে দেখতাম যে সমীকরণ থাকলে সলভ করার আগে আমরা এরকম সমাধান যোগ্যতাটা বের করে নিতাম। যদি দেখতাম এই দুটো সেম হয়ে গেছে, লাস্টেরটাও সেম হয়ে গেছে, ধ্রুবকও মিলে গেছে, তাহলে কি হবে বলতো, তাহলে হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। লাস্টেরটা যদি কি হয়ে যায় বলতো, মিলে নাই, a1 a2 b1/b2 অনুপাত মিললো, লাস্টেরটা মিলে নাই, তার মানে সমান্তরাল, কোনো সাধারণ বিন্দু নাই, অসামঞ্জস। আর প্রথমে যদি না মিলে যায় ওইটাই আমাদের বেটার, তাহলে আমরা একটা সাধারণ বিন্দু পাবো। এখন আমরা এটা সলভ করব। তো সলভ করার জন্য আমরা কি করতে পারি, তুমি এখানে অপনয়ন প্রতিস্থাপন যা মন চায় তাই করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ধরো আমি এক কাজ করি, এখানে দেখতেছি x - 2y আর এখানে দেখতেছি x - y, খুব সিম্পল ভাবে দেখো x এর সহগ x এর সহগটা মিলে আসছে, আমি 1 আর 2 বিয়োগ দেই, যেহেতু সহগ সেম, আবার এটাও পজিটিভ এটাও পজিটিভ, আমি যদি 1 আর 2 বিয়োগ করে ফেলি, মানে আমি অপনয়ন পদ্ধতিতে করতেছি, তাহলে দেখো x আর x টা কাটাকাটি যাবে, শুধু থাকবে y, তাহলে মানটা বের হয়ে যাবে। দেখো কি বললাম, তার মানে আমি এটা করতে চাচ্ছি 1 হতে 2 বিয়োগ করে পাই, 1 হতে যদি 2 বিয়োগ করি তাহলে 1 নংটা হচ্ছে কেমন, x - 2y ইকুয়াল টু হচ্ছে 0। 2 নং দেখো x - y ইকুয়াল টু হচ্ছে 3। তো আমি যেহেতু বিয়োগ করতে চাচ্ছি, বিয়োগ করার নিয়মটা হচ্ছে কি, এটা চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাস ওয়াইটা এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই তো। এখন দেখো যে সুন্দর প্লাস x আর মাইনাস x টা কাটাকাটি যাবে। এরপর দেখো -2y প্লাস y, -2y এটা কি বলতো, প্লাস y, কি পাবা দেখো তো, -y পাবা না, -y পাবা। আর এখান থেকে তুমি কি পাবা দেখো তো, উপরে তো কিছু নাই, এখান থেকে পাবা জাস্ট -3। এখন দেখো মাইনাস মাইনাস কাটাকাটি যে, অর্থাৎ -1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে y = 3। দেখো y এর মানটা বের হয়ে গেছে। এখন এই y এর মান তুমি এখন 1 নং 2 নং যেখানে মন চায় বসায় দাও, তোমার অ্যানসারটা বের হয়ে আসবে। তো ধরো হচ্ছে আমি 2 নং এ দেখো x এর মান বের করতে হবে না, 2 নং এ বসাই দিই y এর মানটা, তাহলে x এর মানটা বের হয়ে যাবে, যে y = 3 এর মান, y = 3 না, দেখো যে y এর মান 2 নং এ বসিয়ে পাই। তো চলো 2 নং এ যদি বসাই দিই তাহলে আমি লিখবো x - y, y এর জায়গায় কত লিখবা 3, y এর জায়গায় কত লিখবা 3 ইকুয়াল টু কত আসবে দেখো তো, ইকুয়াল টু আসবে 3। এ দেখো সমীকরণটা, y এর মানটা কত 3 পাচ্ছি, তাহলে x - 3 ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে -3 টা ওই পাশে যে কি হয়ে যাবে বলো তো, যোগ হয়ে যাবে, তার মানে x ইকুয়াল টু কত পাবা, বা একটু ভেঙেও দেখাই দিই, তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু আসবে হচ্ছে 3 + 3, সুতরাং x ইকুয়াল টু আসবে হচ্ছে 6। তা দেখো তোমার x আর তোমার y বের হয়ে গেছে। x আর y টা কি, x আর y টা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ, যেটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। তোমাদের প্রশ্ন এটাকে আরেকটু বর্ধিতকরণ করতে পারতো, এইভাবে না বলে বলতে পারতো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, কি বলতে পারতো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এভাবে বলতে পারতো যে আয়তক্ষেত্রের পরিসীমা কত। এই সব প্রশ্ন চাইতে পারতো। এইগুলা সলভ করতে গেলে তোমাকে আলটিমেটলি দৈর্ঘ্য আর প্রস্থটা তো বের করতেই হবে, কারণ আমাদের ক্ষেত্রফল হচ্ছে x * y, দৈর্ঘ্য * প্রস্থ, পরিসীমা হচ্ছে কি বলতো 2 * ব্র্যাকেট দিয়ে x + y, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ যোগফলটা, ঠিক আছে। তো এইগুলো কিন্তু চাইতে পারতো,
তাহলেও কিন্তু আমাদের এই দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হতো। তো আমাদের যেহেতু এখানে আর চাচ্ছে না, তাহলে আমরা আর আগাচ্ছি না। বাট প্রশ্ন কিন্তু এরকম থাকতেই পারে যে ক্ষেত্রফল বের করে দেখাও, পরিসীমা বের করে দেখাও। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে সুতরাং দৈর্ঘ্য আসবে হচ্ছে আমাদের কত বলতো, 6 একক, আর প্রস্থ আসবে হচ্ছে আমাদের 3 একক। আমরা একটু প্রশ্নের সাথে একটু মিলাই নেই, কিরকম ভাবে মিলাই নেব? আমাদের প্রশ্ন বলছিল যে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্যের ভ্যালুটা আসবে প্রস্থের দ্বিগুণ। দেখো প্রস্থ আসছে 3, দেখো দৈর্ঘ্য দেখো 3 এর ডাবল আসছে না, দেখো 6 আসছে না। তার মানে একটা মিললো, একটা কন্ডিশন। আর একটা কন্ডিশনে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে প্রস্থের সাথে 3 যোগ করলে দৈর্ঘ্যের সমান হয়। দেখো প্রস্থ কত আসছে 3, 3 এর সাথে আরো 3 যোগ করো, কত হয়ে যাবে 6, অর্থাৎ দেখো দৈর্ঘ্যের সমান হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের অ্যান্সারটা কি আসছে বলতো, ঠিক আসছে। এরকম যখন নিজেই চেক করে দেখবা, তখন আর পাশের বন্ধুকে পরীক্ষা হলে জিজ্ঞাসা করতে হবে না। এরকম অ্যান্সার চেক করতে যে কিন্তু অনেকের খাতা নিয়ে যায় টিচাররা। টিচার তো আর বুঝে না যে তুমি নিচে থেকে অঙ্ক পুরোটা করছো, খালি অ্যান্সারটা মিলাতে যাচ্ছ। এগুলো বেআইনি কাজ। টিচার ঠিকই করেন, যা করেন ঠিকই করেন, বাট তুমি তার এমন না পুরোটা দেখে দেখে লিখছো। তো এই কাজগুলো আর করবা না। হ্যাঁ, নিজের ওপর ট্রাস্ট রেখে অঙ্ক আগাবা। এখন দেখো খ নম্বরে হচ্ছে কি, সমস্যাটি লেখচিত্রে উপস্থাপনের মাধ্যমে সমাধান করো। তার মানে এখন তোমাকে লেখচিত্র এঁকে এই এক্স এর মান কত আসছে আমাদের 6, ওয়াই এর মান কত আসছে 3, এটা তোমাকে সমাধান করতে হবে লেখচিত্রের মাধ্যমে। তো চলো আমরা তাহলে শুরু করি খ নাম্বারটা। তো আমাদের কি লাগে বলতো, খ নাম্বারে আমাদের শুরুতেই লাগবে হচ্ছে সমীকরণ জোট। তাহলে আমরা লিখি যে ক হতে পাই কি কি, আমাদের এই সমীকরণ জোটটা কি কি পাই দেখো তো। ক হতে এটা পাই, দেখো এই যে 1 নং হচ্ছে x - 2y = 0, x - 2y = 0, এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তারপর দেখো আমরা পাচ্ছি হচ্ছে x - y = 3, এটা হচ্ছে 2 নং সমীকরণ, তাই না? এই হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। এখন এটা আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। তো আমরা কি করতে পারি দেখো তো, আমরা একটু ওই যে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি। আর আমরা জানি যে এরকম এই দুই চলকের একঘাত সমীকরণ, দেখো এখানে একঘাত কেন বলি, কারণ x আর y দুইটাই তো চলক, তাই না? এই চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। হ্যাঁ, তো এই জন্য এটা কি সর্বোচ্চ পাওয়ার দিয়ে এগুলার নামকরণ করা হয়ে থাকে। তো এখানে যেহেতু সর্বোচ্চ পাওয়ার 1, সে কারণে এটা হচ্ছে একঘাত সমীকরণ। দ্বিচলক বিশিষ্ট একঘাত সমীকরণগুলো আমাদেরকে সবসময় ছক কাগজে একটা সরল রেখা রিপ্রেজেন্ট করে বা উপস্থাপন করে। তো আমরা এখান থেকে দুইটা সরল রেখা পাবো, ঠিক আছে? তো এখন সরল রেখাটা আঁকার জন্য আমাদের কি লাগবে, আমাদের বিন্দু লাগবে। এই বিন্দু আমরা কিভাবে পাবো? এই যে 1 নং হতে দেখো একটু কাজটা করি, দেখো একটা কাজ করি। 1 নং হতে দেখো তোমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে দেখো x = কি লেখা যাবে দেখো তো, 2y লেখা যাবে না? 1 নং এ x - 2y = 0 হলে x = 2y। এইখান থেকে দেখো y = কত লেখা যাবে দেখো তো, x/2। y = কত লেখা যাবে, x/2। এখন দেখো আমরা কি করব, আমরা এখানে একটা ছক আঁকার চেষ্টা করব। এখন দেখো আমরা এখানে x এর বিভিন্ন মান নেব। x এর কি করব, বিভিন্ন মান নেব। অনেকগুলা নেওয়া যায়, ধর আমি এখানে 4টা মান নেব, ঠিক আছে? x এর মান ধর আমি লিখতে পারি কত দেখো তো, আমি বলতে পারি যে x এর মান হচ্ছে, কথার কথা আসছে হচ্ছে কত, 0, ঠিক আছে? মাইনাস নিয়েও আগানো যায়, আমি 0 নিচ্ছি। তারপর আমি বললাম যে x এর মান আসছে ধরো কথা কথা হচ্ছে 4, এরপরটা ধরো আসছে হচ্ছে 6, এরপরটা আসছে 8। একটু সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছি, কারণ দেখো 2 দিয়ে ভাগ যাবে, তো তেমন ভাবেই নেই যেন ভগ্নাংশ না আসে। এটা তোমার ইচ্ছা, এগুলা তুমি নেগেটিভ মান নিয়েও আগাইতে পারো, মানে -2 নিতেই পারো x এর মান, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখান থেকে তুমি y = যে y এর মান কত লিখতে চাচ্ছ, y এর মানটা আসবে হচ্ছে x/2। x এর মান তাহলে দেখো 0 হইলে এখানে 0 বসাও, 0/2 কত পাবা দেখো তো, 0 আসবে। x এর মান তুমি এখন কত 4, তাহলে এখানে 4 বসাও, 4/2, 4/2 করলে কত পাবা, 2 পাবা। x এর মান 6 বসাও, 6/2 করলে কত পাবা, 3 পাবা। এখন 8/2 করলে কত পাবা, 4 পাবা। এই হচ্ছে দেখো আমরা এখন এই যে বিন্দুগুলো পাচ্ছি, তার মানে আমরা এখন এই বিন্দুগুলো যদি ছক কাগজে বসাই, তাহলে আমরা একটা সরলরেখা পাবো। তার মানে এখন আমরা এই কথাটা লিখে দিই যে 1 নং এর জন্য প্রাপ্ত বিন্দুগুলি এরপর দেখো x এর মান যদি 4 হয় তাহলে y এর মান 2, তার মানে 4,2
4,2, এরপর হচ্ছে 6,3, এরপর দেখো 8,4। তো কি বললাম যে ছক কাগজের এই মানে 1 নং এর প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে এগুলা কি করব, ছক কাগজে বসিয়ে এখন কথাটুকু এখানে রেখে আমরা পরে কাজ করব, কথাটা পরে ফিল আপ করব, ঠিক আছে, পরে ফিল আপ করব। তো এখন ছক কাগজটা তোমাদের এখানেই আঁকতে হয়, ছক কাগজটা এখানে আঁকতে হয় নিচে। তো আমি তোমাদের পরের পেজে এঁকে দেখাচ্ছি। তো আমাদের কাছে নরমালি এরকম কি থাকবে বলো তো, ছক কাগজ থাকবে, তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ যে কোনো দাগকে দিতে পারো। ধর আমি এখানে নিচে এটাকে দিলাম এক্স অক্ষ, আর ধরো হচ্ছে উপরে এটাকে দিলাম হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা। তো এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ হবে, এক্স অক্ষ হবে, এই হচ্ছে এখানে আমাদের কি বলতো মূল বিন্দু। এখন আমরা যে বিন্দুগুলো যে বসাবো, দেখো আমরা যে বিন্দুগুলো বসাবো 0 0 4,2 6,3 8,4 বিন্দুগুলো সুন্দর, অত ঝামেলার আমি নেই নাই। বাট আমরা যদি 0 0 এখানেই বসাই, ঠিক আছে, এরপরটা দেখো কি আসবে, দেখো তো 4,2, এই দেখো 4,2 খুবই ছোট ছোট হয়ে যাবে, মানে চিত্রটা খুবই কনজাস্টেড হয়ে যাবে, খুবই কি হয়ে যাবে, কনজাস্টেড হয়ে যাবে, দেখতে খারাপ লাগতে পারে, তোমরাও না বুঝতে পারো। এই কারণে আমরা কি করব জানো, আমরা করব হচ্ছে এক্স অক্ষের দৈর্ঘ্য সমান 1 একক ধরবো। মানে দেখো ধরো আগে এক্স অক্ষে 5 যেতে হতো, তাহলে তুমি 1 2 3 4 5 এই 5টা ঘরে যে থেমে যেতা, এখন আমরা কি করব, এক্স অক্ষের 2 ঘর সমান 1 ঘর ধরবো, মানে প্রতি 2 ঘরে 1 কাউন্ট হবে। তার মানে 5 যাওয়ার জন্য আমাকে দেখো এখানে 1 গেলাম, 2 গেলাম, 3 4 5, মানে আলটিমেটলি 10 ঘর গেলাম, 2 গুণ হবে। ওয়াই অক্ষেও তুমি এরকম করতে পারো, ওয়াই অক্ষেও 2 ঘর সমান 1 একক ধরতে পারো, তাহলে যেন চিত্রটা একটু বড় হয়, বুঝা গেছে? এরকম তোমার কাছে ফ্রিডম থাকবে, তুমি যত ঘর ইচ্ছা তত ঘর ধরতে পারো। তোমার যে আবার এক্স অক্ষে তুমি যদি 2 ঘর সমান 1 ঘর ধরো, ওয়াই অক্ষে যে 2 ঘর সমান 1 ঘরই ধরতে হবে এমন কোনো কথা নাই। তুমি ওয়াই অক্ষে 1 ঘর সমান 1 একক ধরতে পারো, 3 ঘর সমান 1 একক ধরতে পারো, ইচ্ছা। এটা খালি প্রশ্নে ডিক্লেয়ার করে দিবা, প্রশ্ন না উত্তরে লেখার সময় ডিক্লেয়ার করে দিবা তুমি কি করতেছো, আর ভুল করো না, তাহলেই হবে। তো আমরা এক কাজ করবো, আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে ছক কাগজের, আমরা এখানে এক্স আর ওয়াই এর, এক্স অক্ষ ওয়াই অক্ষের ডিফারেন্ট ডিফারেন্ট ধরবো না, আমরা এক্স অক্ষেরও 2 ঘর সমান 1 একক ধরবো, ওয়াই অক্ষেরও 2 ঘর সমান 1 এককই ধরি। তো একসাথে লিখি যে ছক কাগজের এক্স অক্ষ ও ওয়াই অক্ষের প্রতি 2 ঘর সমান 1 একক ধরি, ঠিক আছে, প্রতি 2 ঘর সমান 1 একক ধরলাম। তো চলো আমরা ধরে এখন কি পাবো, আমাদের বিন্দুগুলো বসাইতে হবে 0, 0, তো 0 ডাবল কত 0, 0 ডাবল কত 0, তার মানে আমাদের বিন্দুটা হচ্ছে এখানেই, আমাদের বিন্দুটা হচ্ছে এখানেই 0, 0, বুঝে গেছে, বিন্দুটা হচ্ছে এটাই 0, 0। আচ্ছা, এরপরের বিন্দুটা হচ্ছে 4,2, বাট আমরা 4 কে হচ্ছে যে 4 ঘরকে তো মানে 1 ঘর সমান 2 ঘর ধরছি, তো আমাকে 4 আগানোর জন্য 8 ঘর আগাইতে হবে, আর ওইখানে ওয়াই অক্ষে 2 আগানোর জন্য আমাকে 4 ঘর আগাইতে হবে ডাবল। তাহলে 4,2 এটা আসলে আমরা এখানে যাব হচ্ছে 8, আর এদিকে যাব হচ্ছে 4, তাহলে 8 দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরের বিন্দুটা হচ্ছে 6,3, তো আমরা এক্স অক্ষে যেহেতু 2 ঘর সমান 1 কাউন্ট হবে, তো 6 এর জন্য আমার 12টা ঘর লাগবে, আর ওয়াই অক্ষে 3 এর জন্য আমার 6টা ঘর লাগবে, তাহলে 12 আর 6 বসাই দিব, তাই তো। তাহলে দেখো যে এটা কত, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6, হ্যাঁ, এই হচ্ছে আমাদের কত 6,3। এরপর হচ্ছে 8,4, তো 8 এর জন্য আমাকে যেতে হবে 16 ঘর, তাই না, 16, তাহলে হচ্ছে 12 13 14 15 16, 16 8 কত ছিল 4, 12 13 14 15 16, 1 2 3 4 5 6 7 8, এই যে এটা, বুঝে গেছে। এই দেখো আমার কয়টা বিন্দু পাচ্ছি, 4টা। এই 4টা বিন্দুকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে আমরা কি পাবো, আমরা সরল রেখা পাবো। কি পাবো, সরল রেখা পাবো। দেখো কানেক্ট করে দিচ্ছি, মূল বিন্দু দিয়ে বাকি 3টা বিন্দু দিয়ে যাবে। আর কখনো দেখো বিন্দু যদি এভাবে ফিক্সড হচ্ছে না, এরকম গাঢ় করে করে মিলাই দিবা, যে যাবেই যাবে, যাবে না মানে ওর ঘাট যাবে। তো এই হচ্ছে আমাদের কি বলতো একটা সরলরেখা, এখানে তীর চিহ্ন দিয়ে দিতে হয়। তো তুমি এটা নাম দিতে পারো, এই সরলরেখাটার নাম দিলাম হচ্ছে ধরো এ, আর এটার নাম দিলাম হচ্ছে, এই প্রান্তটার নাম দিচ্ছে বি। তার মানে আমরা ছক কাগজে দেখো এই যে এই বিন্দুগুলা স্থাপন করে
এই যে এই বিন্দুগুলো স্থাপন করে ছক কাগজে এবি সরলরেখা পাই, এবি সরলরেখা পাই। ঠিক আছে, বুঝে গেছে? ঠিক একইভাবে এখন তোমাকে হচ্ছে 2 নং হতেও এরকম একটা ছক বানাইতে হবে, বিন্দু জেনারেট করতে হবে, ছক কাগজে উপস্থাপন করতে হবে। তো এখন সেই একই কাজ আবার আবার 2 নং হতে দেখো 2 নং হতে দেখো তো আমরা কি পাই। 2 নং হচ্ছে এটা, এখান থেকে দেখো কি লেখা যায় যে x - y = যেহেতু 3, তাহলে y = কি লেখা যায়? তাহলে দেখো যে 3টা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে না, যে x - 3 আর y টা ওই পাশে গেলে এরকম হয়ে যাবে, তার মানে y = কি লেখা যাবে দেখো তো, x - 3। বুঝে গেছে? তার মানে এখন আমরা এখানে একটা কি করব বলো, এখানে একটা সুন্দর একটা ছোট ছক এঁকে নেব। ধরো হচ্ছে 4টা ডাটা নেব, এই 1 2 3 4। তো এই ধরো হচ্ছে x আর y এর মানটাকে কি লিখবো, x - 3। এখন x এর মান তুমি কি কি নিতে পারো, ইচ্ছা যে কোনো কিছু ইচ্ছা নিতে পারো। আমি এক কাজ করি, একটু ভালো ভালো মান নেই যেন সুন্দর আসে। তুমি 0 নিতে পারো, x এর মান নেগেটিভ মানও নিতে পারো, -2, কোনো সমস্যা নাই। নেগেটিভ ধরো আমি যদি ওই প্রথম গ্রাফটা যে আঁকলাম না, প্রথম গ্রাফে ধরো হচ্ছে দেখো এটাও তো একটা ছক কাগজের বিন্দু, তার মানে দেখো x এর এই নেগেটিভ মানের জন্য y এর নেগেটিভ মানটা পাইতাম। তো এগুলো নিয়ে কোনো প্যারা নাই, তুমি যে কোনো মান নিতে পারো, যে কোনো মানই নিতে পারো। তো ধরো আমি এখানে ধরো মান নিচ্ছি হচ্ছে, ধরো কথার কথা লিখলাম হচ্ছে 4, তারপরটা লিখলাম হচ্ছে 5, এরপরটা লিখলাম 6, এরপরটা লিখলাম 7, 6 আর 7। তাহলে দেখো x এর মান যদি 4 হয়, তাহলে 4 - 3 কত আসবে, 1। মানে আমি ইচ্ছা করে এমন ডাটা নিচ্ছি যেন আমার y এর মানগুলো সুন্দর আসে, পজিটিভ আসে, ভগ্নাংশ নেগেটিভ এগুলো একটু অ্যাভয়েড করে দেখতেছি। তোমরা এই কাজটা করলে দেখবা গ্রাফ পেপারটা সুন্দর আসবে। তারপর এটা দেখো x এর মান তুমি 5 বসাও, 5 - 3 করলে তুমি পাবা 2। এরপর 6 বসাও, 6 - 3 করলে তুমি পাবা হচ্ছে 3। 7 - 3 করলে কত পাবা, 4। তাহলে এখন আমরা সেম কথা, যে 2 নং এর জন্য প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে এগুলা, যে 4,1 5,2 6,3 7,4 ছক কাগজে বসায় একটা রেখা পাবো। তাহলে কি লিখবো, যে 2 নং এর জন্য প্রাপ্ত বিন্দুগুলি কি কি বলতো বিন্দুগুলা, 4 1 5 2, 4 1 5,2 6,3 6,3, এরপর 7,4 ছক কাগজে বসিয়ে আমরা একটা রেখা পাবো। আমরা অলরেডি নামটা দিয়ে দিই, এখানে এখানে যেমন এবি সরলরেখা পাই, এখানে লিখে দিই এটা হচ্ছে ছক কাগজে বসিয়ে আমরা হচ্ছে সিডি সরলরেখা পাবো, সিডি সরলরেখা পাই। তো চলো আমরা বসাই বিন্দুগুলো কি দেখো তো, 4,1, বাট আমরা তো ডাবল ডাবল নিচ্ছি তাই না, 2 ঘর করে নিয়ে এক কাউন্ট করব। তো 4,1 এর জন্য তাহলে আমাদের আসবে 8,2। তাহলে চলো আমরা বিন্দুটা যদি বসাই 8,2, তার মানে দেখো 1 2 3 4 5 6 7 8 8, না না 1 2, এই যে এটা। একটা কথা বলি, বিন্দুগুলার ভ্যালু লিখতে হয়, যেমন এই বিন্দুটা কত 8,4, এটা কত আসবে, যতই হোক এখানে পাশে লিখতে হয় ভুজ আর কোটি। আমি লিখি নাই, একটা কারণ আছে, একটু পরে বলতেছি। হ্যাঁ, একটু পরে বলতেছি। এরপরটা দেখো 5,2 মানে 10,4, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপরটা দেখো 6,3, 6 মানে কত 12, আর 3 এর জন্য কত দেব 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6, এই যে এটা একদম ওই বিন্দুর উপর, আগের একটা বিন্দুর উপরই পড়ে গেছে। ভালো কথা। তো এটার জন্য একটা অন্য কালি দিই, নাহলে পরে বুঝতে পারবো না। এরপরটা হচ্ছে 7,4। তাহলে দেখো 7,4 যদি নিই, এক মানে 7,4 মানে 7 এর ডাবল হচ্ছে 14, আর 4 এর ডাবল হচ্ছে 8। তার মানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
আর 4 এর জন্য যাব 8 1 2 3 4 5 6 7 8 এই যেটা বুঝে গেছে। এখন এই বিন্দুগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে এরকম একটা সরলরেখা পাবো। দেখো এই যেমন দেখো এই তিনটা বিন্দু দিয়ে যাচ্ছে না, এই হচ্ছে সি, এই হচ্ছে ডি। এখন তুমি কি করবা, বিন্দুগুলা লিখবা। প্রথম যে গ্রাফটা পাইলা এবি, এবির বিন্দুগুলা কিন্তু লেখা হয় নাই, সেগুলা তোমাকে একটু লিখতে হবে। কি কি বিন্দু ছিল দেখো তো। বিন্দু ছিল হচ্ছে তোমার হচ্ছে যে 0 0 4,2 0 0, এই যে এটা হচ্ছে 0,0, এরপরটা ছিল হচ্ছে 4,2, এরপরটা ছিল 6,3 8,4, এটা হচ্ছে 6,3 ছিল, এরপরটা ছিল হচ্ছে 8,4। দ্বিতীয়টার গুলার বিন্দুগুলা লিখে দাও। 4,1, 4,1 হচ্ছে যে এইটাই, এই যে এটা 4,1, এরপরে হচ্ছে 5,2, 5,2 এই যে এটা, এরপরটা হচ্ছে 6,3 আসছে, মানে একই বিন্দু, কমন পয়েন্ট হয়ে গেছে, সাধারণ বিন্দু। এরপর এটা ছিল হচ্ছে 7,4। আচ্ছা, বিন্দুগুলো আমি কেন পরে লিখলাম, কারণ হচ্ছে আমি যদি ধরো প্রথম যে এবি দিকে তাকাও, এখানে 0 0, এখানে 4 2, এখানে 8,4 লিখতাম, তখন যখন এই সিডিটা আমি আবার বসাইতাম, তখন এই যে এই আমার লেখাগুলোকে ছেদ করে যেত, মানে লেখাগুলোকে কেটে যেত, তখন বুঝতে অনেক সমস্যা হয়। লেখার পরে আবার মুছতে গেলে আরো সমস্যা হবে। এই কারণে বিন্দুগুলা পরে বসেছি। দেখো তো, এখন যে আমি বিন্দুগুলা বসেছি, আমার রেখা কোনো লেখাকে ছেদ করছে। তোমরা দেখো বাসায় এক কাজ করবা, তোমরা কি এই সরলরেখা বসাই বিন্দু বসাবা, এরপর সেকেন্ড সরলরেখা যখন বসাবা তখন দেখবা যে তোমার লেখার উপর দিয়ে সরলরেখা চলে যাচ্ছে, এরকমটা হয়। তো দেখতে তখন খারাপ দেখায়, মানে তোমার রিপ্রেজেন্টটা খারাপ আসবে, প্রেজেন্টেশনটা খারাপ আসবে। তো এখন দেখো আমি বিন্দুগুলা পরে বসানোর কারণে এখন দেখো কোনো লেখাকে আমার কোনো রেখা ছেদ করে নাই, ঠিক আছে। আর এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এবি আর সিডি রেখা কোন বিন্দুতে, দেখো তো এই যে 6,3 বিন্দুতে ছেদ করে, তাহলে এটাই হচ্ছে কি তাদের সমাধান বিন্দু। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এবি ও সিডি রেখা, এবি রেখা সিডি রেখা কি, এগুলা পরিচয় কিন্তু জানো। এবি হচ্ছে যে 1 নং এর বিন্দুগুলা বসায় যে সরলরেখাটা হচ্ছে, সিডি হচ্ছে কি 2 নং এর রেখাগুলা বসায় আমরা যে সরলরেখাটা পাচ্ছি, তাই তো। তো হচ্ছে আমরা তাহলে লিখে দিই, এটা এখানে নাও, এখানে গ্যাপ আছে, গ্যাপে লিখে দিই। এই যে এখানে এখানে গ্রাফ পেপারটা আসবে, গ্রাফ পেপারের শেষে লিখতে পারো যে ছক কাগজ হতে দেখা যায় যে এবি ও সিডি রেখা 6,3 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এদের সমাধান বিন্দু যদি কি হয় বলতো, x, y হয়, এটা আসবে হচ্ছে আমাদের 6,3। আর আমাদের প্রশ্ন অনুসারে x ছিল, প্রশ্ন না আমাদের ধরা অনুসারে x ছিল হচ্ছে 6, সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং দৈর্ঘ্য ছিল x, x ইকুয়াল টু কত আসছে 6 একক, এবং প্রস্থ আসলে হচ্ছে 3 একক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি একটু আবার যদি এই কনসেপ্টটা একটু বলে দিই, কি বলবো, যে দেখো তোমাদের শুরু হবে কোনখান থেকে, খ নাম্বারটা থেকে, তাই না, খ নাম্বারটা থেকে শুরু হবে, এই যে এখান থেকে। তো তুমি এখানে সমীকরণ লিখবা, 1 নং এর জন্য এরকম বিন্দু বের করবা, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নং এর জন্য বিন্দুটা বের করবা, এই যে সবগুলা বিন্দু বের করলা। এরপর তুমি হচ্ছে কি করবা, এই যে এইখানে দেখো সব বিন্দু বের করার পর এখানে যে ফাঁকা জায়গাটা না, এখানে এই জায়গাটা তুমি ছক কাগজটা আঁকবা। আর নরমালি ছক কাগজটা এভাবে আঁকানো যায় না, তুমি এভাবে লিখে যাবা, ঠিক আছে, হতে দেখা যায়, তুমি এভাবে লিখে যাবা ছক কাগজে। তোমাদের তো আলাদাভাবে ছক কাগজ দিয়ে থাকে, ছক কাগজ পরীক্ষা হলে কি থাকে, আলাদাভাবে দেওয়া থাকে না, তুমি ছক কাগজটা লাস্টে ভাবে স্টেপলার মেরে দিবা, ঠিক আছে। তুমি এই লেখা যদি পরপরও লেখো কোনো সমস্যা নাই, লেখা যদি একটা না লিখে যাও কোনো সমস্যা নাই, জাস্ট স্টেপলারের পেজে এখানে কি করবা, গ্রাফ পেপারটা আটে দিবা, টিচার মার্কস দিয়ে দিবে, ঠিক আছে। আবার বলি, তুমি এভাবে লেখা শুরু করবা, সমীকরণ জোট, এই যে 1 নং এর জন্য ছক বের করে এই যে বিন্দু বের করবা, আবার 2 নং এর জন্য ছক বের করে
বিন্দু বের করবা, সবগুলো বিন্দু বের করা শেষ না? তুমি এই জায়গাটাতে ছক কাগজটা তোমার পৃষ্ঠায় স্টেপলার মেরে দিতে হয়, এরপর নিচে এই লেখাটা লিখতে হয়। এই জায়গাটা থাকে হচ্ছে ছক কাগজ, বুঝতে পারছো? দেখো ছক কাগজ তুমি যদি স্টেপলার মারো তোমার এতখানি জায়গা কিন্তু দখল হয়ে যাবে। নিচে হচ্ছে যে এখান থেকে লিখবা যে ছক কাগজ থেকে এটা পাই, বুঝতে পারছো? তো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট রাখো না। আর পরীক্ষা হলে টিচাররা, স্যার ম্যাডামরা কিন্তু ছক কাগজ দেবে, প্রোভাইড করবে, ওইটাতেই তোমরা কি করবা, চিত্র আঁকবা। বাসা থেকে ছক কাগজ নিয়ে যাও না, এগুলো বেআইনি আবার। তো এখন দেখো আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। 1 নম্বর প্রশ্নটা সলভ করতে তোমরা দেখতে পারো যে মোটামুটি আধা ঘন্টার মতো টাইম লেগে গেছে, তাই না? তোমাদেরকে তো এক্সপ্লেন করে করে বললাম, এই কারণে টাইমটা বেশি লাগলো। পরীক্ষা হলে এটা 20 মিনিটের মধ্যে তোমরা লিখে ফেলার চেষ্টা করবা, কারণ ছক কাগজ থাকলে ম্যাথগুলো করতে একটু টাইম কিল হয়, আস্তে ধীরে বিন্দু বের করে করে করতে হয়, তো বিন্দু ভুল আসলে অঙ্ক ভুল হয়ে যায়। তো আচ্ছা, তো এখন দেখো 2 নম্বর প্রশ্নটা। এখানে বলা হচ্ছে যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে এবং প্রস্থ 3 মিটার কমালে ক্ষেত্রফল 18 বর্গমিটার কমে যায়। কথাটা বুঝো, যে দৈর্ঘ্য বাড়লে প্রস্থ কমলে ক্ষেত্রফল 18 হয় না, ক্ষেত্রফল 18 মিটার কমে যায় বর্গমিটার। আবার দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে প্রস্থ 3 মিটার বাড়ালে ক্ষেত্রফলটা 60 বর্গমিটার কি হয়, বাড়ে। এই হচ্ছে দৃশ্যপট। এখন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে দৃশ্যপট অনুসারে সমীকরণ জোট গঠন করো। খ নম্বর হচ্ছে সমীকরণ জোট প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এরপর হচ্ছে সমীকরণ জোট লৈখিক পদ্ধতিতে সমাধান করো। দেখো খ নাম্বারেই সমাধান চলে আসবে, সমীকরণ বানাইতে হবে আগে, খ নাম্বারের সমীকরণ প্রতিস্থাপনের মাধ্যমে বের হয়ে যাবে। ওই একই আনসার আবার তোমাকে লেখচিত্র উপস্থাপন করতে হবে। তো আমি তো প্রতিস্থাপনটা করে দেবো, লেখচিত্র আর করে দেবো না, লেখচিত্র এসডব্লিউ থাকবে, কারণ অনেক টাইম কিল করবে তোমাদের, কিন্তু একটা অনেক আস্তে ধীরে 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 আমি করে করে দেখাইছি, ওই সেম ভাবে করবা। তো চলো আমরা সলিউশন যদি শুরু করি, ক নাম্বারটা এখানেই দেখো, এখানে একটু ঠান্ডা মাথায় দাও। আমাদের হচ্ছে দৈর্ঘ্য 3 মিটার বাড়ানো হবে, প্রস্থ 3 মিটার কমানো হবে, ক্ষেত্রফল 18 বর্গমিটার কমে যাবে। আলটিমেটলি আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে কি বলতো, সমীকরণ। মানে এখানে এই দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে প্রস্থ 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 60 বর্গমিটার বাড়ে। হ্যাঁ, এখানে আসলে হচ্ছে এই সমীকরণ গঠন করো আর হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো বলতে এখানে আসলে এটা বোঝানো হয়েছে। এখানে লিখে দিই, এখানে দৈর্ঘ্য প্রস্থ চাওয়া হচ্ছে, দৈর্ঘ্য আর প্রস্থ এটা চাওয়া হচ্ছে, দৈর্ঘ্য আর প্রস্থটা কত। তো আমরা তাহলে এখানে যদি শুরু করি, যে ধরি এখানে লিখি দৈর্ঘ্য প্রস্থ কত, তো আমরা লিখি যে ধরি দৈর্ঘ্য সমান সমান x একক, একক না মিটার, যেহেতু এগুলো মিটারে আছে, এবং প্রস্থ সমান সমান y মিটার। ঠিক আছে, y মিটার। তো প্রশ্নের কনসেপ্ট অনুসারে যে দৈর্ঘ্য 3 মিটার বাড়াবা, প্রস্থ 3 মিটার কমাবা, কথাটা বুঝো। দৈর্ঘ্য কি করবা, 3 মিটার বাড়ালে তার মানে x + 3, প্রস্থ 3 মিটার কমাইলে, প্রস্থ তো y, তাহলে এটা আবার 3 মিটার কমবে, তাহলে ক্ষেত্রফল 18 বর্গমিটার কমে। এখানে একটু থামো, তোমার তাহলে দেখো দৈর্ঘ্য যদি x আর প্রস্থ যদি y হয়, তাহলে এখানে ইনিশিয়ালি তুমি একটা ক্ষেত্রফল পাচ্ছ না, বলো তো ক্ষেত্রফলটা কত আসা উচিত, দেখো তো xy বর্গমিটার। তোমার হচ্ছে দৈর্ঘ্য 3 মিটার বাড়াইলা, প্রস্থ 3 মিটার কমাইলা, এখন ক্ষেত্রফল যেটা নতুন ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে 8 বর্গমিটার কমে যাবে। তার মানে দেখো এই যে ক্ষেত্রফল তুমি আবার কিভাবে পাবা, এই যে নতুন ক্ষেত্রফল কি, যে নতুন দৈর্ঘ্য আর নতুন প্রস্থ কি করবা, গুণ করবা, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ, নতুন ক্ষেত্রফল যেটা পাবা সেটা হচ্ছে আগের ক্ষেত্রফল থেকে 18 বর্গমিটার কম। আগের ক্ষেত্রফল তো xy, তাহলে xy থেকে, তাহলে কি হবে দেখো তো, xy থেকে 18 কম। এই যে একটু বুঝছো কিনা বলো, আবার এক্সপ্লেন করি। দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ y মিটার, এটা আমরা ধরে নিচ্ছি, তাহলে ক্ষেত্রফল কত, xy, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, শেষ। প্রশ্নের অনুসারে দৈর্ঘ্য 3 মিটার বাড়াবা, প্রস্থ 3 মিটার কমাবা, ক্ষেত্রফল 18 বর্গমিটার কমে যাবে। তার মানে কি নতুন ক্ষেত্রফল পাচ্ছ, তাহলে নতুন ক্ষেত্রফলের জন্য নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ গুণ করলা, নতুন দৈর্ঘ্য কি x + 3, 3 মিটার বাড়াইছো, প্রস্থ কি y - 3, 3 মিটার কমাইছো, তো নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ গুণ করলে তুমি নতুন ক্ষেত্রফল পাবা, সেটা হচ্ছে কি 18 বর্গমিটার কম, আগের ক্ষেত্রফলের থেকে, যে xy থেকে 18 বর্গমিটার কম। এখন দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা একটু গুণ করব। কিরকম গুণ করবো দেখো, এই x গুণ হয়ে কি হবে দেখো তো, xy, এই গুণ তো পারো তাই না, এই জাস্ট গুণ করে দিচ্ছি, xy -3x -3x, এরপর দেখো কি পাবা, 3y, 3y, তো 3 × 9 -9,
এই এক্স ওয়াই মাইনাস কি ছিল বলো তো 18। তো তুমি যদি জানো এই জিনিসটা যে এক্স ওয়াই এখানে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তো আমি এখানে আগে থেকে এভাবে কেটে দিই, ঠিক আছে? তোমার পরীক্ষা হলে কাটবে না, তোমরা লিখবাই না আসলে এই জিনিসটা, পরে আর পরের লাইনে লিখবা না। তাহলে দেখো এটা এক্স ওয়াই কাটাকাটি যাবে, তার মানে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি যে মাইনাস 3, এই যে 3 কমন নিয়ে লিখি, না কমন নিতে হবে না, থাক নাহলে কনফিউজড হবে। মাইনাস 3x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 18, এই 9টা এই পাশে চলে গেলে এমন হয়ে যাবে। তার মানে দেখো কি লেখা যায়, মাইনাস 3x প্লাস 3y ইকুয়াল টু লেখা যাবে মাইনাস 9। কি লেখা যাবে, মাইনাস 9। তো এখন দেখো আমি মাইনাস 3 কমন নিই, তাহলে এটা হয়ে যাবে কি বলতো, x মাইনাস ওয়াই না, দেখো মাইনাস কমন নিচ্ছে থেকে কি হয়ে গেল, x মাইনাস ওয়াই। আর এখানে কি আসছে দেখো তো, মাইনাস 9। তার মানে দেখো আমরা কি লিখতে পারি যে x মাইনাস ওয়াই আসলে হচ্ছে মাইনাস 9 ডিভাইডেড বাই মাইনাস 3, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 3। এই হচ্ছে একটা সমীকরণ, মাত্র একটা কন্ডিশন। দেখো এটুকু মাত্র আমরা এতটুকু আগাইলাম না? তো এই দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে আমরা একটা সমীকরণ জেনারেট করতে পারলাম। প্রশ্নে আবার কিছু বলছে, কি বলছে দেখো তো, প্রশ্নে বলা হয়েছে যে দৈর্ঘ্য 3 মিটার বাড়াইলে প্রস্থ 3 মিটার বাড়াবে। আগের বার কি ছিল, দৈর্ঘ্য বাড়াইছো 3 মিটার, প্রস্থ 3 মিটার কমাইছিলা, বাট এবার তুমি দৈর্ঘ্য 3 মিটার বাড়াবা, মানে আগে যে x ছিল সেটাই। হ্যাঁ, আবার এই যে এইখান থেকে আবার করতে যাও না, ওই প্রথম কন্ডিশন যে দৈর্ঘ্য তো এক্স ওয়াই, তো দৈর্ঘ্য তুমি যদি কি করো 3 মিটার বাড়াও, এটা মানে ভিন্ন সিচুয়েশন, প্রস্থ 3 মিটার বাড়াবা, ক্ষেত্রফল 60 বর্গ মিটার বেড়ে যাবে। তাহলে দেখো তো কি লেখা যায়, তো দৈর্ঘ্য তো এক্স, তাহলে 3 মিটার বাড়ালে হয়ে যাবে এক্স প্লাস 3, প্রস্থ তো ওয়াই, প্রস্থ 3 মিটার বাড়ালে হয়ে যাবে ওয়াই প্লাস 3। তো এইটা এখন দেখো নতুন যে ক্ষেত্রফলটা, যে নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ ইকুয়াল টু আসবে কি বলতো, 60 বর্গমিটার ক্ষেত্রফল বেড়ে যাবে। তো আগের ক্ষেত্রফলের থেকে, আগের ক্ষেত্রফলটা ছিল এক্স ওয়াই, এখান থেকে 60 বৃদ্ধি পাবে। দেখো বুঝছো কিনা, নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের 60 বেশি, এর জন্য এক্স ওয়াই প্লাস 60। নতুন দৈর্ঘ্যটা কি, এক্স প্লাস 3, 3 মিটার বাড়াইছো, প্রস্থটা কি 3 মিটার বাড়াইছো, শেষ। তো এখানে চলো আমরা গুণ করে দিই, তাহলে গুণ করলে দেখো এক্স আর ওয়াই গুণ হয়ে যাবে কি বলতো, এক্স ওয়াই, এরপরটা পাবো হচ্ছে 3x, এরপরটা পাবো 3y প্লাস 9, এই গুণ তো বুঝো তোমরা। তো এখানে পাবো হচ্ছে xy প্লাস 60। এখন তুমি এখান থেকে সিম্পলি xy আর xyটা কি করতে পারো, কাটাকাটি করে দিতে পারো। কাটাকাটি করার পরে তোমার কি কি থাকবে দেখো, 3x প্লাস 3y, তো 9 কে পাশে পাঠিয়ে দাও, তাহলে আমরা কি লিখতে পারি, 3x প্লাস 3y, তো এখানে ছিল 60 আর এখানে 9, এখানে চলে আসবে। তো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি যে 3x আর 3y এর যে যোগফলটা কত আসে দেখো তো, 51। কত আসে, 51। তো আমরা কি লিখতে পারি, এইভাবে না, আমরা ওইখানে 3 কমন নিয়ে লিখতাম, বেটার হয়। তো এখান থেকে 3 কমন নিয়ে লেখো, তাহলে এটা হয়ে যাবে x প্লাস y, হাতের লেখা কি যে করি, ইকুয়াল টু কমন নিয়ে আমরা এখানে লিখতে পারি কি 50, এখানে 3 কমন নিয়ে এখানে আমরা বিয়োগ করে লিখতে পারি 51। তো আলটিমেটলি তাহলে আমরা কি লিখতে পারি, আলটিমেটলি আমরা এরকম ভাবে লিখতে পারি যে আচ্ছা তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 51/3। সুতরাং x প্লাস ওয়াই এর মানটা কত আসে দেখো তো, সুতরাং x প্লাস ওয়াই এটা কত আসে, এটা তোমরা 51 কে 3 দিয়ে ভাগ দাও, কত পাবা দেখো তো, তোমরা পাবা হচ্ছে 17, 3 17 51, হ্যাঁ তাই না, 17 আর 3 কি 51 না, 3 7 21, সাথে আছে 2, হ্যাঁ 51। তাহলে এই হচ্ছে আমাদের কত আসে, 17। এই হচ্ছে দেখো আমাদের দ্বিতীয় সমীকরণ। দেখো আমাদের তাহলে ক নাম্বার প্রশ্ন শেষ। এ হচ্ছে 1, x - y = 3 আর x + y = হচ্ছে 17। এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন, কি বলতো, যে নির্ণেয় সমীকরণ জোট তোমরা হচ্ছে এরকম প্রশ্ন মানে কন্ডিশন পড়ে পড়ে তারপর সমীকরণ বানাবা, ঠান্ডা মাথায়, তাড়াহুড়া করবা না কোনো। তো x - y = হচ্ছে 3 পাবা আর x + y = হচ্ছে 17 পাবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সমীকরণ জোট। তো খ নম্বরে বলা হচ্ছে সমীকরণ জোট প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। তো চলো আমরা খ নম্বর প্রশ্ন সলভ করা শুরু করি। এখানে কি লিখবা, যে ক হতে প্রাপ্ত সমীকরণ, এখানে তো নতুন করে বানানোর কিছু নাই, কতই তো বানাই ফেলছো তাই না, আর কতই তো প্যারা ছিল কিন্তু বানানো, আস্তে ধীরে বানাইছো, তাহলে ওইটা ইউজ করবা। তো এই যে x - y = 3
আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 17। এই হচ্ছে 1, এই হচ্ছে 2। কোন পদ্ধতিতে সমাধান করবা? দেখো ওই যে 1 নাম্বার প্রশ্নের ক নাম্বার যেটা ছিল, আমি অপনয়ন পদ্ধতিতে সলভ করছিলাম, যে এরকম যখনই দেখি যে এক্স এর সহগ বা ওয়াই এর সহগ দুইটার, সরি এক্স চলক আর ওয়াই চলক দুইটার যে কোনো একটা যদি সহগ সেম থাকে, আমি অপনয়ন পদ্ধতিতে সবসময় অঙ্ক করে ফেলি। এখানেও সেম ভাবে করা যায়, বাট প্রশ্নে তোমাকে বলে দিছে তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে শুধুমাত্র প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবা, তাহলে অন্য কোনো পদ্ধতিতে এখানে সলভ করলে চলবে না। তো চলো প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করি। প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান তুমি বের করবা। তো ধরো আমরা প্রথম সমীকরণটা নিই, যে 1 নং হতে দেখো আমরা কি লিখতে পারি, যে আমরা জানি যে x - y = 3। তাহলে ধরো আমি এখান থেকে y এর মানটা বের করি, তাহলে এখানে কিভাবে লেখা যাবে, যে x - 3 হচ্ছে y। তো এটাই হচ্ছে, তাহলে y = x - 3। এটাকে দেখো 3 নং সমীকরণ। এই যে y এর মানটা এখন 1 নং হতে প্রাপ্ত যে y এর মানটা, এটা আমি 2 নং এ বসাই দেব। এটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, একটার জায়গায় আরেকটাকে বসায় পুরো এক চলক বিশিষ্ট সমীকরণ বানাই ফেলবো। একটা সমীকরণে একটা চলক থাকলে তো মান বের হবেই। তো এখন আমি কি করব, যে এই y এর মান বা 3 নং এর মান, 3 নং এর মান কোথায় বসাবো, 2 নং এ। 1 নং থেকে পাইছি, এখন কোথায় বসাবো, 2 নং এ বসাই দেব। ঠিক আছে, কখনো এই কাজটা করবে না যেখান থেকে পাচ্ছ এখানে বসাবা না, যেখান থেকে একটা মান পাচ্ছ এই মানটা আরেকটা জায়গায় বসিয়ে দিবা। তো 1 নং থেকে পাচ্ছি, এটা 2 নং এ বসাচ্ছি। ধরো 2 নং থেকে পাইতাম, তাহলে ওটা আমি 1 নং এ বসাই দিতাম। ঠিক আছে, তো 2 নং এর মান 1 নং এ, 3 নং এর মান কোথায় বসাবো, 2 নং এ বসিয়ে পাই। তো যদি বসাই দেই তো কত পাবো, দেখো x প্লাস, এই যে এখানে আর y লিখবো না, কারণ এখানে দেখো 3 নং এর মান বসাবো, 3 নং এ y = হচ্ছে x - 3, তাহলে এখানে বসাবো হচ্ছে x - 3, এই যে ব্র্যাকেটে বসায়ও। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 17। কেন ব্র্যাকেটে বসাতে বললাম, কখনো যদি নেগেটিভ থাকে তাহলে তোমাদের চিহ্ন নিয়ে ঝামেলা হবে না। হ্যাঁ, তাহলে এখানে দেখো, তাহলে x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 17। তাহলে কি লেখা যাবে, দেখো তো 2x, তাহলে দেখো 17 প্লাস 3 বা x ইকুয়াল টু, এই 17 আর 3 মিলে কত হয়ে গেছে, 20, আর এই 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে দেখো আমাদের x এর মান কত, 10। আর এটা কি ছিল, মিটার, তাহলে x ইকুয়াল টু 10 মিটার। এখন এই x এর মানটা তুমি কি করবে, ওই যে প্রতিস্থাপন পদ্ধতিতে দেখো যে সুন্দর তুমি 3 নং সমীকরণ বানায় রাখছো y চলকে, এখানে বসিয়ে দিবা। শেষ, যে x এর মান 3 নং এ বসিয়ে পাই, x এর মান, x এ তো তুমি মান পেয়ে গেছো, তো এই মানটা কি করবা, 3 নং এ বসিয়ে পাই। তো চলো 3 নং এ যদি বসাই দেই, তাহলে হচ্ছে আমরা পাবো যে y ইকুয়াল টু x আর লিখবা না, এই যে এখানে কি, এখানে x - 3 না, এই যে x - 3 না, x এর জায়গায় কত লিখবা, 10, তাহলে এই যে x - 3 মানে 10 - 3। সুতরাং y ইকুয়াল টু কত আসে দেখো তো, 7 মিটার। সুতরাং অ্যানসার এটাই, যে নির্ণেয় দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কি কি আসে দেখো তো, 10 মিটার এবং 10 মিটার ও 7 মিটার। এই হচ্ছে আমাদের অ্যানসার। এখন গ নাম্বার প্রশ্নটা কি, যেটা তোমাদের SW, এই অ্যানসারটাই x আর y এর মান, দৈর্ঘ্য, প্রস্থ তুমি লৈখিক পদ্ধতিতে সমাধান করবা। লৈখিক পদ্ধতি বলতে কি বোঝায়, ছক কাগজের মাধ্যমে, জ্যামিতিক পদ্ধতি, এগুলার কতগুলো সিনোনিম। জ্যামিতিক পদ্ধতিতে দেখো, ছক, লৈখিক পদ্ধতিতে সমাধান করো, তারপরে হচ্ছে ছক কাগজের মাধ্যমে সমাধান করো। ঠিক আছে, তো এটা তোমাদের SW, ছক কাগজে কে আঁকবা। আচ্ছা, তোমাদের আরেকটা কথা একটু বলে রাখি, এখানে এই কাজটা করি নাই আমি। এই যে এই 1 নং এর যদি একটু ব্যাক যাই, 1 নং এর অ্যানসারে যদি একটু ব্যাক যাই, এই যে এটা দেখো, সমীকরণ যখন সমাধান করা শুরু করবা তার আগে হচ্ছে কি, যে সমাধান যোগ্যতাটা, এটা কি বলতো, সমাধান যোগ্যতাটা না, এটা তুমি দেখাই দিও যে এখানে যখন আমি কি করলাম বলতো, এই যেটা সলভটা যে করলাম, এই যে এটা
এই যে খ নাম্বার প্রশ্নটা কিভাবে সলভ করলাম বলো তো, প্রতিস্থাপন পদ্ধতিতে। তো তোমরা এখানে কিন্তু দেখাই দিতে পারো যে সমাধান যোগ্যতাটা, ঠিক আছে? কিভাবে, যেমন x এর সহগ কত 1 1 1/1, আর এখানে y এর সহগ কত দেখো তো -1/1, দেখো দুইটা সেম আসে নাই, তাহলে কি লিখবা, সুতরাং সামঞ্জস্য হবে। আর কি লিখবা, যে একটি মাত্র সমাধান আছে। কয়টা সমাধান? একটি মাত্র সমাধান। ঠিক আছে, এই কথাটা একটু ভালো করে লিখে দিতে পারো। এটা হচ্ছে সমাধান যোগ্যতাটা। তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ আছে এখানে মানে সমস্যা উদাহরণ বারবার করে দেখাই দিছিল বইয়ের মধ্যে, তো তোমরাও দেখাই দিবা। তো যেমন এখন দেখো আমরা একটা সিকিউ সলভ করব, আর একটা 3 নাম্বার প্রশ্নটা, এটা তোমাদের বইয়েরই প্রশ্ন, সমস্যা, তোমাদের বইয়ের একটা সমস্যা। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে সেতু নামে এক ছেলে না মেয়ে তাদের বাড়ির চারপাশে ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করার জন্য একজন চারা বিক্রেতার নিকট থেকে 310 টাকা দিয়ে 4টা পেয়ারা গাছের চারা, দেখো 310 টাকা দিয়ে 4টা পেয়ারা গাছের চারা এবং 5টা লেবু গাছের চারা ক্রয় করলো। তার মানে সেতু কি কি বাজার করলো, 4টা পেয়ারা গাছ, 5টা লেবু গাছ, টোটাল 310 টাকা। ভালো কথা। রহিম একই দর বলতে কিন্তু বুঝাইছিলাম যে সেতুকে কম টাকায় আর রহিমকে বেশি টাকায় এক একটা গাছ বিক্রি করছে এমন না। সেতুর কাছে একটা গাছের দাম যা টাকা, রহিমের কাছেও একটা গাছের দাম একই টাকায় এই কি চারা বিক্রেতা চাচা নিচ্ছেন। ঠিক আছে, তো একই দরে 3টা পেয়ারা গাছের চারা আর 2টা লেবু গাছের চারা ক্রয় করলো রহিম, ওর কাছ থেকে নিচ্ছে 180 টাকা। এই হচ্ছে তোমাদের দৃশ্যপট। প্রথম প্রশ্ন, একটা পেয়ারা গাছের চারা ও একটা লেবু গাছের চারা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এখানে চারার দাম আসলে কি, চারা তো না, কি হবে, চারার দাম। সেম প্রশ্নটাই দেখো, একটা পেয়ারা গাছের চারা ও একটা লেবু গাছের চারার কি হবে বলতো, দাম। আর গুণন পদ্ধতিতে সমাধান করো। বুঝে গেছে? একবার হচ্ছে অপনয়ন পদ্ধতিতে করবা, আর একবার হচ্ছে আর গুণন পদ্ধতিতে করবা। তো চলো আমরা তাহলে এটা সলভ করা শুরু করি। সলিউশন, তো আমাদের আগে তো সমীকরণ জোট লাগবে। তো আমরা কি করবো, যে একটা পেয়ারা গাছের চারা একটা লেবু গাছের চারার দাম তো লাগবে, তাই না? তো আমরা ধরি যে একটি পেয়ারা গাছের চারার দাম, পেয়ারা গাছের চারার দাম সমান হচ্ছে x টাকা, আর একটি লেবু গাছের চারার দাম সমান হচ্ছে y টাকা। তো এখন আমরা কি লিখতে পারি, যে সুতরাং প্রশ্ন মতে আমরা ধরো আগে যদি সেতুরটাকে নিয়ে ডিসকাস করি, সেতুরটা অনুসারে দেখো 310 টাকা দিয়ে সেতুর কাছ থেকে কত টাকা রাখছে দোকানদার চাচা, 310 টাকা। 310 টাকা কি কি, 4টা পেয়ারা গাছের দাম, একটার দাম চারা, একটা পেয়ারা গাছের চারা হচ্ছে x টাকা, তো 4টার জন্য আসবে কত, 4x, তাই না? 4x মানে 4x লিখবো। আর লেবুর দাম হচ্ছে y, এরকম 5টা লেবু গাছ, তার মানে 5y, আর দাম মানে তো যোগ হবে অটোমেটিক, তাই না? এই হচ্ছে 4x প্লাস 5y হচ্ছে 310। আচ্ছা, এখন রহিমের কাছ থেকে হচ্ছে 3টা পেয়ারা গাছ, তার মানে একটা গাছ যদি x হয় পেয়ারা, 3টার জন্য 3x, আর লেবু y, 2টা লেবু তাহলে আসবে 2y, মানে 3x প্লাস 2y। দেখো ঠিক লিখছি, 3টা পেয়ারা 2টা লেবু গাছের চারা কত টাকা দিয়ে কিনলো, 180 টাকা, 180 টাকা। এই হচ্ছে কি আমাদের সমীকরণ জোট। এই হচ্ছে 1 নং সমীকরণ, এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা তোমাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো সমাধান করার আগে আমরা কি করে দিই, আমরা একটু সমাধান যোগ্যতাটা একটু বের করে দেখি। তো দেখো তো এখানে x এর সহগ প্রথমটা 4, দ্বিতীয়টা 3, y এর সহগ এটা 5, এটা 2, সেম আসে নাই। তার মানে আমরা লিখবো যে সুতরাং সমীকরণ জোটটি সামঞ্জস্য, কি আসবে, সামঞ্জস্য ও একটি মাত্র সমাধান আছে। ঠিক আছে, তো এখন আমরা এই সমাধানটাই বের করব কিভাবে, অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতিতে হচ্ছে আমাদের যে কোনো একটা চলকের সহগ কি করতে হবে, মিলাইতে হবে। এখন দেখো এখানে মিলতিছে, মিলে নাই, 4 3 এটা 5 2 মিলে নাই। তো এখানে তোমার প্রসেসটা কি, তুমি এখানে চুজ করবা, তোমাদের কি শিখিয়েছিলাম কিন্তু অপনয়ন পদ্ধতি। হ্যাঁ, তোমরা এখানে চুজ করবা যে তুমি কোন চলকের সহগকে মিলাইতে চাও, x নাকি y।
তো এখন তোমরা বলে উঠলে এক্স, ঠিক আছে, এক্স চলক মিলাবো। তো এক্স চলকের সহগ মিলানোর জন্য ওই যে প্রথমটা দেখো, প্রথমটাকে দ্বিতীয়টার সহগ দিয়ে গুণ করবা, অর্থাৎ 3। তাহলে 1 নংকে 3 দ্বারা গুণ। এরপর দেখো দ্বিতীয়টার এক্স যেহেতু মিলাচ্ছ, দ্বিতীয়টাকে এক্স এর সহগটা দিয়ে, প্রথমটার এক্স এর সহগটা দিয়ে, অর্থাৎ 4। 1 নংকে 3 দ্বারা গুণ ও 2 নংকে 4 দ্বারা গুণ। কি বললাম আবার বলি, যেই চলকটার সহগ মিলাবা, তো আমরা এক্স এর মিলাবো, তো 1 নং এ এক্স এর সমীকরণটাকে, পুরো এক্স কে দ্বিতীয়টার এক্স এর সহগ দিয়ে গুণ করব 3 দ্বারা। আবার দ্বিতীয়টাকে আমরা কি করব, প্রথমটার এক্স এর সহগটা দিয়ে গুণ করব 4 দ্বারা। যদি আমি ওয়াই মিলাইতাম, তাহলে 1 নংকে আমি 2 দ্বারা গুণ করতাম, আর 2 নংকে আমি 5 দ্বারা গুণ করতাম। বুঝতে পারছো? এই যে গুণ করে, এখানে শেষ না। এরপর দেখো আমরা যদি গুণ করি, তাহলে এখানে কত আসবে দেখো তো, 12x, এখানে কত আসবে 12x, সহগ মিলে যাবে। সহগ যদি আবার চিহ্ন সেম হয়, চিহ্ন কি সেম, তাহলে বিয়োগ করবা। আর যদি চিহ্ন অপোজিট থাকে, একটা প্লাস আর একটা মাইনাস হয়ে যায়, তাহলে যোগ করবা। তো এখানে যেহেতু আমাদের চিহ্নটা প্লাস, 4 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। ঠিক আছে, যেহেতু আমাদের চিহ্নটা কি আসবে, সমান সমান আসবে, প্লাস প্লাস, অথবা যদি মাইনাস মাইনাস আসতো, সমান চিহ্ন আসলেই বিয়োগ, অসমান চিহ্ন মানে একটা প্লাস একটা মাইনাস আসলে যোগ। ঠিক আছে, এর জন্য বিয়োগ করে পাই। তো আগে হচ্ছে গুণ করি, দেখো 1 নংকে 3 দ্বারা গুণ করবো, সবাইকে 3 দ্বারা গুণ হবে, তাহলে এটা কত হয়ে যাবে দেখো তো, 12x। এরপরটা দেখো কত হয়ে যাবে, 3 দিয়ে গুণ হচ্ছে, 3 5 15। ডান পাশটাও গুণ হবে সুন্দর মতন, তাহলে 3 10 ইন্টু কত দিয়ে গুণ হচ্ছে, 3, 930। 2 নংটা হচ্ছে 4 দ্বারা গুণ হবে, 2 নং এর সবাইকে 4 দ্বারা গুণ করো, তাহলে এটা হয়ে যাবে কত, 12। 4, এটা হয়ে যাবে কত, 8y। এটা কত হয়ে যাবে, 180 ইন্টু 4, 720। এখন কি হবে বলো তো, বিয়োগের কারণে আমাদের, যেহেতু আমরা বিয়োগ করতেছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। দেখো তো কত আসে, 12x কাটাকাটি যায়, এইটাই তো আমাদের ইন্টেনশন ছিল, কাটাকাটি করা। এখন দেখো 15y থেকে 8y বিয়োগ যাবে, তাহলে কত আসবে দেখো তো, 7y ইকুয়াল টু 930 থেকে 720 বিয়োগ দিয়ে লেখো 210। তো এটা পরের লাইনে দেখো কি লিখবা, যে বা দেখো তোমার কাছে আসতেছে 7y ইকুয়াল টু 210, তাহলে y ইকুয়াল টু কত, 210 কে 7 দিয়ে ভাগ, সুতরাং y এর মান 30। দেখো অ্যানসার, একটা চলকের মান বের হয়ে গেছে, y এর মানটা 30। এই হচ্ছে অপনয়ন পদ্ধতিতে দেখো একটা চলকের মান বের হয়ে গেছে। এখন তুমি কি করবা, তোমার আটটা চলকের মান লাগবে, তাই না? এই মানটা তোমার দেখো এই 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, যেখানে মন চায় বসে দাও। বুঝতে পারছো? তাহলেই দেখো মানটা বের হয়ে যাবে। তো ধর আমি x এর মান বের করব, তো ধর আমি 2 নং এ বসে দিই, কারণ 1 নং এ দেখো যে একটু বড় বড় ডাটা 4 5 310, 2 নং এ একটু ছোট ডাটা 3 2 180, এখানে বসে দিই, যেখানে ইচ্ছা বসালেই আসবে, কোনো সমস্যা নাই। তো এখন আমরা কি লিখবো, যে y এর মান 2 নং এ বসিয়ে পাই। দুই নং এ বসিয়ে পাই, তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস 2y, 3x প্লাস 2y এর জায়গায় কত লিখবো, 30। এই যে 3x প্লাস 2y ইকুয়াল টু কত ছিল মনে হয়, 180 ছিল না, 3x প্লাস 2y ইকুয়াল টু 180 ছিল, হ্যাঁ। তো এখান থেকে দেখো তুমি কি লিখতে পারো, 3x 30 দুগুণ কত, 60, হচ্ছে 180। তাহলে দেখো 3x ইকুয়াল টু কত লিখতে পারো, 180 মাইনাস 60, তাহলে 3x ইকুয়াল টু কত লেখা যাবে, 120। পরে x ইকুয়াল টু লেখা যাবে কত বলো তো, 120 ডিভাইডেড বাই 3। সুতরাং x ইকুয়াল টু কত লেখা যাবে, 3 4 12, 40। এটা কত আসবে, 40। তার মানে দেখো এগুলো তো টাকার হিসাব ছিল, তাই না? যে চারা গাছের দাম, লেবু গাছের দাম, এগুলো x এর একক টাকা, y এর একক টাকা আসবে। টাকা উচ্চারণ করতে নিছিলাম, তাই না? আচ্ছা, টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে সুতরাং একটি পেয়ারা গাছের চারার দাম পেয়ারা গাছ তো ছিল x, তাই না? দেখো x কত আসছে, 40। আর হচ্ছে একটা লেবু গাছের
সুন্দর করে লিখতে হবে, নাহলে তোমরা যদি আমার মতন উল্টাপাল্টা লেখো সমস্যা। একটি লেবু গাছের চারার দাম 30 টাকা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো খ নাম্বারটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে একটা পেয়ারা গাছের চারা একটা লেবু গাছের চারার দাম আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। একই জিনিস তুমি এখন কিভাবে করবা, আর গুণন পদ্ধতিতে করবা। তো এখন দেখো আমরা যদি আর গুণন পদ্ধতিতে করতে চাই, আমরা যদি মনে করো যে খ নাম্বারটা এখানে শুরু করি, আমাদের তো সমীকরণ জোট লাগবে। তো লিখি যে ক হতে প্রাপ্ত, আমরা যে সমীকরণ জোটটা কতে বের করছি সেটা কি। সমীকরণ জোটটা হচ্ছে দেখতে এমন যে 4x + 5y 310। আচ্ছা, এরপর 3x + 2y 180। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমীকরণ জোট। এখন এটা আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এখন সমাধান করার আগে আমাদের আর গুণন পদ্ধতিতে একটা ছোট্ট কাজ করে নিতে হয়, যে সবকিছুকে এক পাশে এনে রাখতে হয়। সবকিছুকে এক পাশে এনে রাখতে হয়। কিভাবে এক পাশে এনে রাখবো, যে এক হতে পাই এটাকে এভাবে লিখবো যে 4x + 5y, ওই যে 310 কে এই পাশে এনে রাখবা, -310 = 0। ঠিক আছে, এই আর গুণন পদ্ধতিতে এই কাজটা করতেই হবে। আর ওইটাতে কি পাও দেখো তো, 2 হইতে পাই 3x + 2y - 180 হচ্ছে 0। এখন এই যে তুমি ওই এক দুই ভুলে যাও, এই যে এইটুকু দিয়ে তুমি কি করবা বলো তো, এখন আর গুণন পদ্ধতিতে সমাধান করবা। তার গুণন পদ্ধতিতে সমাধানের ট্রিক্সটা কি মনে পড়ে? তোমরা হচ্ছে এরকম লিখবা যে x চলক y চলক, আর এখানে 1 লিখবা। কি লিখবা, x চলক y চলক, এখানে কি লিখবা 1 লিখবা। এখন x না, তো x এর দেখো সহগুলো লিখবা 4 আর 3, বরাবর লিখবা 4 আর 3। এই লিখবা হচ্ছে 4, এই লিখবা হচ্ছে 3। নেক্সট হচ্ছে y যখন লিখবা, এই হচ্ছে 5 আর 2, কি লিখবা 5 আর 2। আচ্ছা, এরপর হচ্ছে বরাবর লিখবা মাইনাস কনস্ট্যান্ট নয়, যে 1 এর নিচে লিখবা যে এই কনস্ট্যান্টটা -310 আর 180 -180। হয়েছে? তো এখন এই যে এইটুকু লিখে রাখলে এখানে লেখো যে আর গুণন পদ্ধতি অনুসারে। এটা আরেকটা নাম কি বলতো, এটা আরেকটা নাম হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। কি পদ্ধতি? বজ্র গুণন পদ্ধতি। এই লিখবা x ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই ইকুয়াল টু লিখবা হচ্ছে 1। ঠিক আছে, এরকম। এখন কি করবা, এখন কি করবা তুমি, যখন তুমি এই x নিয়ে চিন্তা করবা, এই যে এইটা দেখো, যখন তুমি x নিয়ে লিখবা, x এর নিচে লিখবা, তখন এই x বরাবর সবকিছুকে তুমি বাদ দিয়ে লিখবা। ঠিক আছে, ঠিক একইভাবে x এর এই বরাবর যাবা, আবার x এর দেখো নিচ বরাবর সবকিছু বাদ দিয়ে লিখবা, এই যে এটা। ঠিক আছে, তো বাদ দিয়ে লিখলে কি হবে, তো এই সারি আর এই কলাম বরাবর বাদ দিয়ে লিখবা, তো এখানে থাকবে 5 - 3 310 2 আর -180। এখন আর গুণ না, তুমি কি করবে, এরকম ক্রস গুণ করবা, এভাবে এভাবে আর এভাবে গুণ করবা, বাম সাইড থেকে স্টার্ট করবা প্রথমটায়। তো দেখো এভাবে যদি গুণ করো, 5 আর 180 গুণ হবে -180, তাহলে 5 আর -180 গুণ হবে। এরপর ওই গুণের আগে এখানে আসবে হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখন তুমি এইভাবে গুণ করবা, এই গুণে আসবে হচ্ছে -10 আর 2, হচ্ছে -10 আর হচ্ছে 2 গুণ হবে। এরপর যখন তুমি y কে লিখবা, যখন y কে লিখবা, y এর সারি আর এই যে y এর কলামটা বাদ দিবা। যখন তুমি y কে নিয়ে লিখবা, y বরাবর সারি আর y এর কলামটুকু বাদ দিবা, তো থাকবে কি 4 -310 3 আর -180, এদেরকে গুণ করবা। বাট y এর ক্ষেত্রে মনে রাখবে, এখানে একটা স্টার দিয়ে রাখি, y এর ক্ষেত্রে গুণটা হবে ডান দিক থেকে, সবসময় গুণ করবা বাম থেকে ডান, বাট y টা হবে ডান থেকে বাম। আজানের পরে শুরু করি। তো যেটা বলতেছিলাম, y এর বেলায় স্টার মার্ক দিচ্ছি, কারণটা কি, এই গুণটা করবো হচ্ছে ডান থেকে। ঠিক আছে, তো আমি যদি ডান থেকে গুণ করি, তো এই যে -310 আর 3 গুণ হবে, হ্যাঁ মাইনাস, সবসময় মাইনাস। ঠিক আছে, এখন এই গুণটা হবে মানে 4 আর -180।
আচ্ছা, এরপর হচ্ছে যখন আমি 1 কে নিয়ে করব, 1 এর হিসাবটা করব, তখন স্বাভাবিক 1 এর এই যে 1 এর সারিটা আর 1 এর কলামটা কি যাবে বলো তো, বাদ যাবে। ঠিক আছে, এখন আবার ব্যাক করবা গুণ আবার সেই বাম থেকে। ঠিক আছে, খালি মাঝখানে এটাতে ডান থেকে করো। তাহলে হচ্ছে বাম থেকে যদি গুণ করো তাহলে 4 আর 2 গুণ হয়ে কত হবে? আচ্ছা, আস্তে 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 লেখো, 4 × 2 মাইনাস 5 × 3, এই যে ডান থেকে গুণ করলে। এখন দেখো কি আসে। তো এখন আমরা কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি যে বা x = এই ভ্যালুগুলো বসাই দাও। 180 আর 5 গুণ হয়ে কত আসবে? 900 আসবে, বাট মাইনাসের কারণে -900। ঠিক একইভাবে 310 আর 2 গুণ হয়ে কত আসবে দেখো? 620, -620 পাবা, বাট এখানে আরেকটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস কত হয়ে যাবে? 620 ইকুয়াল টু y ডিভাইডেড বাই, এখানে কত আসবে দেখো তো? 3 × 3 = 9, 900, 930 আসবে, তাই না? তাও একটু চেক করে দেখি। 930 মাইনাসের কারণে -930 আসবে। ওইখানে দেখো 180, তাই না? তাহলে কত আসবে দেখো তো? এটা আসবে হচ্ছে 720, -720 আসতো, বাট মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস 720 ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে 4 × 2 = 8 মাইনাস 3 × 5 = 15। ঠিক আছে, এখন দেখো নিচে তাহলে আবার কি আসে, তাহলে x ডিভাইডেড বাই, দেখো -900 আর 620 কত আসে? -900 আর 620, এটা এখানে পাবো হচ্ছে -280। ভালো কথা। তো y ডিভাইডেড বাই, এখানে কত আসে দেখো? -930 প্লাস 720 -210 পাবা, ডিভাইডেড বাই এখানে কত পাবা? -7 পাবা। বুঝে গেছে? এখন দেখো তোমার কাজটা কি, এটাকে নরমালি আমরা বলি প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত আর তৃতীয় অনুপাত। এই তিনটা অনুপাত এখানে সেম আসতেছে, তিনটা অনুপাত এখানে সেম আসতেছে। তখন আমরা লিখি যে দেখো আমি এখন x এর মান বের করতে চাচ্ছি না, x এর মান বের করতে চাচ্ছি, তাহলে আমি প্রথম আর দেখো এই তৃতীয়টা নেব। তাহলে প্রথম আর তৃতীয়টাকে ইকুয়াল লেখা যায়, এটা তো সবাই সমান। তাহলে হচ্ছে এই x এর মানটা বের হয়ে যাবে। আবার যখন y এর মানটা বের করতে যাব, তখন আমি এই y আর এটা নেব। x আর y ইকুয়াল টু নিয়ে তো লাভ নাই, তাহলে ওই x y চলে আসবে। তো আমরা তো সমীকরণ থেকে মান বের করতেছি x বা y এর, শুধু x শুধু y এর। তো y যখন বের করব, স্বাভাবিকভাবে y আর তৃতীয়, মানে দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা নেব, এটাই। তো চলো আমরা লিখি যে প্রথম ও তৃতীয় অনুপাত হতে কি পাই দেখো তো? প্রথম আর তৃতীয় অনুপাত থেকে আমরা পাই হচ্ছে x ডিভাইডেড বাই -280 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -7। তো মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 280 ডিভাইডেড বাই 7। আমরা জানি 7 14 21 28 4 আর 0 কারণে 40 পাবো, তার মানে x এর মান চলে আসবে 40। আর x হচ্ছে কি টাকা ছিল, তাই না? পেয়ারা গেছে চারার দাম এত টাকা। তো x এর মান বের হয়ে গেছে। এখন হচ্ছে y এর মানের জন্য তাহলে দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা নেব। যে দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে এখান থেকে কি লেখা যাবে? y ডিভাইডেড বাই -280 ইকুয়াল টু লেখা যাবে 1 ডিভাইডেড বাই -7। তো মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, তো y ইকুয়াল টু লেখা যাবে 210 ডিভাইডেড বাই 7। সুতরাং y 3 7 21, তাহলে 3 আর 0 কারণে 30, তার মানে y ইকুয়াল টু আসবে হচ্ছে 30 টাকা। দেখো শেষ। তার মানে দেখো আমরা বজ্র গুণন বা আর গুণন পদ্ধতিতেও পেয়ারা গাছের একটা চারার দাম পাচ্ছি 40 টাকা, লেবু গাছের একটা চারার দাম পাচ্ছি 30 টাকা। ওইটাই আসছিল না দেখো কতেও কিন্তু দেখো যে পেয়ারা গাছের একটা চারার দাম 40 টাকা, লেবু গাছের একটা চারার দাম 30 টাকা। সেম কথাটাই, যে কথাটা আবার লিখে দিবা যে সুতরাং এই মানে কোথায় লিখে দিবা, যে বজ্রগুণনের লাস্টে লিখে দিবা সুতরাং পেয়ারা গাছের একটা চারার দাম এত টাকা, লেবু গাছের একটা চারার দাম এত টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? চলো আমরা পরের প্রশ্নের দিকে আগাই। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর দৃশ্যপট রিলেটেড প্রশ্ন। এখানে বলা হচ্ছে একটা সংখ্যার বর্গের দ্বিগুণ থেকে সংখ্যাটি 3 গুণ বিয়োগ করলে ফলাফল 2 হয়। কথাটা কি বলছে? একটা সংখ্যার বর্গের দ্বিগুণ থেকে, একটা সংখ্যা বলতে আমরা কি লিখতে পারি? একটা সংখ্যা ধরো, সংখ্যাটা তো জানি না, বলা নাই, তাহলে x ধরো, x এর বর্গ দেখো, বর্গের দ্বিগুণ মানে কি? x² 2 গুণ হবে বর্গ কত? x², বর্গের দ্বিগুণ কত হবে? 2x², তাই না? বর্গের দ্বিগুণ থেকে সংখ্যাটির, মানে যে সংখ্যাটা কি ছিল x, সংখ্যাটি কি করব বলো তো? 3 গুণ বিয়োগ করব। তাহলে 3 গুণ মানে 3x, এটা বিয়োগ করব।
ফলাফলটা আসবে হচ্ছে 2, ফলাফলটা কি আসবে 2। তার মানে দেখো এটা আমাদের বুঝতে পারতেছি এটা একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমাদের ওই কনসেপ্টটা থেকে এই প্রশ্নটা আসা হয়েছে। তো চলো আমরা এটা ভালোভাবে সলভ করা শুরু করি। এই হচ্ছে দৃশ্যপট। প্রশ্নগুলো পড়ো। দৃশ্যপট অনুসারে সমীকরণ গঠন করো, এটা একটা প্রশ্ন। ক হতে প্রাপ্ত সমীকরণগুলোর মূলের প্রকৃতি নির্ণয় করো, এটা একটা প্রশ্ন। লেখচিত্রের মাধ্যমে মূল নির্ণয় করো। তো চলো আমরা তাহলে এটা সলিউশনটা শুরু করি। কিভাবে সলিউশনটা শুরু করব? তো দেখো ক নাম্বার, তাই না? তো আমরা লিখবো যে ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। ভিডিওটা কি চলে? x প্রশ্ন মতে সংখ্যার বর্গের দ্বিগুণ, এই যে সংখ্যাটি x, এই হচ্ছে বর্গ, এর দ্বিগুণ থেকে 3 গুণ বিয়োগ করবা, 3 গুণ বিয়োগ করবা সংখ্যাটি 3 গুণ থেকে সংখ্যাটি 3 গুণ, সংখ্যাটি 3 গুণ মানে কি 3x বিয়োগ করব, এই বর্গের দ্বিগুণ থেকে 3 গুণ বিয়োগ করব, ফলাফল আসবে 2। ফলাফল মানে কি ইকুয়াল টু আসবে 2। তাহলে আলটিমেটলি আমরা সমীকরণগুলোকে কিভাবে সাজাই মনে পড়ে? দেখো তো আমার সমীকরণগুলো কিভাবে লিখতাম, যে a(x² + bx + c = 0 এভাবে লিখতাম, তাই না? তো এখনো সেম, একটু তাহলে একটু সাজায় লিখবো এক পাশে এনে। কিভাবে? যে সুতরাং 2(x² - 3x - 2 = 0, এটা কি বলতো নির্ণয় সমীকরণ। এটা হচ্ছে 0, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেছে? তো চলো আমরা এখন কি করি, পরের প্রশ্নটা দেখি। খতে বলা হচ্ছে যে ক হতে প্রাপ্ত সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। আমরা ক হতে একটা কি পাচ্ছি, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। এই দ্বিঘাত সমীকরণে দেখো আমাদের মূলের প্রকৃতি কি হয়। এই দ্বিঘাত সমীকরণে আমাদের মূলের প্রকৃতি কিভাবে বের করি, যে b² - 4ac নিশ্চয়কের মাধ্যমে। তো চলো আমরা লিখি যে খ নাম্বার, যে ক হতে পাই, বলতো ক হতে কি পাই? ক হতে পাই হচ্ছে 2x² - 3x - 2 = 0, তাই না? 2x² - 3x - 2 = 0, ঠিক আছে? এখন এখানে আমরা লিখি যে এখানে আমরা নরমালি a বলতে কি বুঝি, x² এর সহগটা অর্থাৎ 2, b বলতে কি বুঝি বলতো, x এর সহগটা -3, c বলতে কি বুঝি বলতো -2, তাই না? a b c। তো এখন আমরা কি বের করব, আমরা বের করব সুতরাং যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটির নিশ্চায়ক। চলো আমরা নিশ্চয়কটা বের করি। কি আসবে বলো, b² - 4ac। তো b² কত দেখো -3, তাহলে -3 হোল স্কয়ার -4, a কত দেখো তো 2, c কত দেখো তো -2। এটা কত আসে দেখো, 3 × 3 = 9 মাইনাস, এখানে 4 × 2 = 8, তাই না? আর 8 × 2 = 16, -16 পাবা, মাইনাস মাইনাস এখানে +16 হয়ে যাবে। এটা কত পাবা দেখো তো 25। এখন এখানে কয়েকটা কথা লিখে রাখবো, এটা হচ্ছে 0 থেকে বড় আসছে। 25 কি 0 থেকে বড় না? এটা তো তোমার দরকার ছিল। 0 থেকে বড় মানে কি পাবা, বাস্তব মূল পাবা। 0 আসলে সমান পাইতে, আবার যেহেতু 0 থেকে বড় আসছে বাস্তব এবং অসমান পাবা। আর একটা কথা, এখানে 25টা কি দেখো তো, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? অর্থাৎ 25 কে তুমি যদি রুট করো, তুমি কি মানে পূর্ণ সংখ্যা পাও কিনা দেখো, রুট 25 এর মান কিন্তু 5, হ্যাঁ পূর্ণ সংখ্যা পাও। তাহলে আমরা কি লিখতে পারি, মূল আসবে আবার মূলদও আসবে। তো এটা লেখো যে 25 > 0 এবং পূর্ণবর্গ সংখ্যা। তো এই যে এই কথাটা দিয়ে আমরা এখন কয়েকটা কথা লিখবো, যে সুতরাং সমীকরণটির মূলদ্বয় বলো কি কি আসবে। ফার্স্ট অফ অল যেহেতু 0 থেকে বড় আসছে, এই কারণে মানে পজিটিভ সংখ্যা, এজন্য কি আসবে বলতো বাস্তব। 0 থেকে বড় আসছে, এই কারণে আসবে কি বলতো অসমান। আর যেহেতু
পূর্ণবর্গ সংখ্যা আসছে, এখানে আমরা কি পাবো বলতো, মূলদ পাবো। কি পাবো? মূলদ। এই হচ্ছে আমাদের মূলের প্রকৃতি। শেষ এটি। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা হচ্ছে যে লেখচিত্রের মাধ্যমে মূল নির্ণয় করো। তুমি কিন্তু মূল অলরেডি না নিশ্চয় বের করছো, এখন তোমাকে মূল সমাধান করতে হবে, বাট কিভাবে? লেখচিত্রের মাধ্যমে। লেখচিত্রের মাধ্যমে। এখন দেখো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে কিভাবে লেখচিত্রে উপস্থাপন করতে হয় সেটা দেখব। তো দেখো আমরা যেটা গ্রাফ এখন আঁকতে চাচ্ছি সেটা হচ্ছে একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন আমাদের গ্রাফে তো এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে। কি থাকে গ্রাফে? এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে। সমীকরণটা কি জানি দেখি তো, তোমার হচ্ছে 2x² - 3x - 2, তাই না? যে 2x² - 3x - 2 হচ্ছে 0। তো এখন এটা যখন আমরা গ্রাফ কাগজে আঁকি, এক্স অক্ষে ওয়াই অক্ষ উপস্থাপন করি, এখানে তো শুধু একটা চলক, আরেকটা চলক আছে নাই। তো আমরা এটাকে কি করি? আমরা এটাকে তখন আরেকটা চলকে, এই যে যে জিরোটা আছে না, এটাকে তখন আরেকটা চলক ধরি। কিভাবে? যে 2x² - 3x - 2 হচ্ছে y, বা ঘোরায় লেখো, ঠিক আছে? এগুলো কিন্তু বিস্তারিত ক্লাসে শেখানো হয়েছিল যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের গ্রাফ কেমন হয়। এখন দেখো তুমি এখানে কিন্তু একটা কাজ করছো। তুমি এটা কি কাজ করছো? তুমি এখানে বলতে চাচ্ছ যে ওয়াই কত জায়গায় বসে? ওয়াই এর মানটা 0 জায়গায় বসছে। তার মানে ওয়াই এর মানটা সবসময় এই সমীকরণে কত আসবে? 0 আসবে। ওয়াই এর মানটা সবসময় এই সমীকরণে কি আসবে? 0 আসবে। এখন এটা একটা সমীকরণ হয়ে গেছে, দেখো দুই চলকের একটা সমীকরণ হয়ে গেছে। এখন এই সমীকরণটা যখন এরকম দ্বিঘাত সমীকরণ আসবে এক চলকের, মনে রাখবা ওইগুলো হয় সবসময় পরাবৃত্ত। এখন তোমরা পরাবৃত্ত চিনো না, বাট একটু বলে রাখি, পরাবৃত্তগুলো দেখতে হয় হচ্ছে এমন, যে ধরো হচ্ছে এমন হবে, এই যে এরকম ঢেউ চুক্ষা টাইপের হবে, হ্যাঁ, যেমন এই টাইপের হইতে পারে, তারপর হচ্ছে তোমার এরকম হইতে পারে, বিভিন্ন রকম আসবে। এই যে এরকম, এই যে এরকম একটা বক্ররেখার মতন আসবে, এগুলাকে বলা হয় পরাবৃত্ত। এগুলা কার হয়? এরকম দ্বিঘাত সমীকরণগুলার এক চলকের। হ্যাঁ, এখন ছক কাগজে তুমি বিভিন্ন এক্স এর মানের জন্য ওয়াই এর মান তো বের করবা, ঠিক আছে? এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করবা। তারপর দেখবা কি তোমার যে পরাবৃত্তটা তুমি পাবা, দেখতে পারবা কি এক্স অক্ষকে ছেদ করে যাবে। এক্স অক্ষ কি? এক্স অক্ষকে কি করবে? ছেদ করবে। দেখো তো এই যে তোমার বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করছে কোথায়? এই যে এখানে না, এই দুইটা পয়েন্টে না, এই দুইটা পয়েন্টে দেখো তো, ধরো এটা তো একটা ভুজের মান আছে, ধরো না এরকম আছে 1 2 3 4 5, ধরো কথা কথা হচ্ছে এরকম 5,0, আবার এটা দেখো এরকম 5 6 7 8 9, ধরো এরকম হচ্ছে 9,0। এক্স অক্ষকে ছেদ করে গেলে একটা কাহিনী আছে। কি কাহিনী? দেখো এক্স অক্ষের উপর দেখো যে কোনো বিন্দু কোটির মানটা দেখো তো কি আসে, দেখো তো 0 না? দেখছো এখানে কোটির মান কি আসছে? 0 না? আর আমাদের দেখো আমরা কিন্তু বলে রাখছি ওয়াই এর মানটা কি, দেখো তো ওয়াই এর মান কিন্তু 0 আসবে। তার মানে এই যে এই গ্রাফটা তুমি যখন ছক কাগজে আঁকবা, যেই বিন্দুগুলাতে তুমি এরকম 0 পাবা, কোটির মানটা কি পাবা? 0। অর্থাৎ 0 তখনই পাবা যখন তোমার এক্স অক্ষের উপর অবস্থান করবে। অর্থাৎ এই বক্ররেখাটা এক্স অক্ষকে যেই বিন্দুগুলোতে ছেদ করবে সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওই বিন্দুগুলোই তোমাদের হচ্ছে কি অ্যান্সার। এখানে তুমি অলরেডি সবসময় জানো ওয়াই এর মানটা কি আসবে, সমাধান বিন্দুতে ওয়াই এর মানটা কি আসবে? 0 আসবে। ঠিক আছে? তো এই বিন্দুগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন কিভাবে বের করব? আবার বলতেছি, এটার জন্য ছক কাগজে আঁকবা, এরকম একটা বক্ররেখা পাবা, এক্স অক্ষকে যেখানে যেখানে ছেদ করছে সেটাই তোমার অ্যান্সার। বাট এখানে একটু একটু ট্রিক্স বলে দিই। কি ট্রিক্স? তুমি এক কাজ করবা, এই যে এইটাকে, এই যে এটাকে আগে থেকে একটু সলভ করে রাখবা। হ্যাঁ, তোমাকে আলটিমেটলি গ্রাফ কাগজে অ্যান্সারটা বের করতে হবে, বাট পারফেক্ট ভাবে তুমি যদি বের করতে চাও, ছক কাগজটা যেন সুন্দর হয়, তুমি আগে থেকে একটা কাজ করবা, এটার মানটা বের করে রাখবা। তুমি এখন এটা মান মিডল টার্মের মাধ্যমে করতে পারো, সূত্রের মাধ্যমে করতে পারো, যেভাবে হোক বের করবা। এটা তোমাদের কাজ। আমি তোমাদের এই ট্রিক্সটা লিখে রাখতেছি। এখানে এটার মানটা কত পাবা একটু লিখে রাখি। হ্যাঁ, এখানে পাবা হচ্ছে -12 আর 2। এখানে কি পাবা? -12 আর 2। দেখো এখানে x এর মান -12 বসাও, তুমি 0 পাবা। x এর মান 2 বসাও, 0 পাবা। এখন কথা হচ্ছে এটার কাজটা কি? কাজটা আছে বলতেছি। তো এখন কি করবা? এই যে আমরা ধরে নিলাম যে এটার জায়গায় y, 0 জায়গায় y বসলো, y = এটা। এখন তোমাকে কি গ্রাফ কাগজের জন্য কি করতে হয় বলো তো? মান বের করতে হয় না? কি করতে হয়? মান বের করতে হয়। তো চলো আমরা এখন মান বের করব।
এখানে মোটামুটি অনেকগুলো বিন্দু নিতে হয়, নিও যে কয়টা তোমাদের বই মনে হয় 11-12, এটা তোমাদের বইয়েরই একটা প্রশ্ন। তো 11টা না 12টা এত নিচে, এতগুলো না নিলেও চলবে, নিও, বাট অনেকগুলাই নিতে হয়। 3-4টা নিলে তুমি বুঝতে পারবে না, আরো বেশি নিতে হয়। তো দেখো এখানে আমরা লিখবো হচ্ছে এক্স এর ভ্যালুগুলা, এখানে লিখবো হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলা। এখন কথা হচ্ছে এখানে আগে থেকে আনসার বের করে রাখছি কেন? কারণ তুমি এখানে এক্স এর অনেকগুলো মান নিবা, দেখো যে -হাফ, তাই না? এটা একটা অ্যান্সার। তো -হাফ এর একটু দূরে দেখো সংখ্যা রেখায় দেখো -হাফ এখানে না, আর 2 কোথায় হবে? এদিকে। এদিকে যদি 0 হয়, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। তুমি স্টার্ট করবে যে এই অ্যান্সারের একটু বাম সাইড থেকে, ধরো স্টার্ট করলাম -2 থেকে, তাই না? এদিকে -2 -3 এরকম না, তুমি এই দিক থেকে আগাবা। তো একটা অ্যান্সার তুমি নিবা, দেখাই এরকম। তো তুমি একটা অ্যান্সার নিলা হচ্ছে -2, এরপর নিলা ধরো -1.5, এরপর তুমি নিলা ধরো -1, এরপর নিলা -0.5 মানে হাফ, হাফ যেটা তোমার একটা অ্যান্সার, ওইটাই নিচ্ছ। এটা নিতেই হবে, একটা অ্যান্সার তোমাকে নিতেই হবে এখানে। এই কারণে তোমাকে আমি ট্রিক্সটা আগে থেকে বললাম যে আগে থেকে অ্যান্সারটা বের করে রাখবা, যেই অ্যান্সার ওই একটা এখানে নিতেই হবে, আর তার আগে থেকে কিছু নাম্বার নিয়ে আগাইতে থাকবা। কত করে আগাচ্ছ? 0.5 করে সামনে আগাচ্ছ। তো -হাফ, এরপরটা তুমি পাবো 0, এরপরটা দেখো কত পাবা, দেখো তো হাফ পাবা না, পজিটিভ হাফ, এরপরটা তুমি 1 পাবা, তারপরটা 1.5, এরপর দেখো 2 পাবা, এরপর 2.5, তাই না? এরপর এখানে 3 পাবা। আর লিখলাম না এই কয়টা। এখন দেখো এক্স এর মান যদি -2 হয়, এখন দেখো ওয়াই এর মানটা কত এখানে, তাহলে এখানে -2 বসাও এক্স এর মান। তাহলে এখানে দেখো এক্স এর মান -2 এর স্কয়ার করলে কত পাবা, দেখো তো 4, 4 এর সাথে 2 গুণ হবে, কত হবে? 8। তাহলে ক্যালকুলেটরে লেখো 8 মাইনাস এক্স এর মান কত লিখবা -2, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণ 6, প্লাস 6 আর হচ্ছে -2, এই হচ্ছে এখানে পাবো হচ্ছে 12। এরপর তুমি এক্স এর মান -1 মাইনাস কত বসবা, 1.5, ক্যালকুলেটরে দেখাই, ঠিক আছে? তো দেখো -1.5, তাই না? তাহলে তুমি এক কাজ করবা, দেখো 2x², তাহলে 2 ইন্টু -1.5 হোল স্কোয়ার, তাই না? দেখো 2x² পর কত, -3x, -3 ইন্টু x এর মান কত বসাচ্ছ, -1.5, এই যে x মান বসাচ্ছ, এরপর বসাবো হচ্ছে -2, তো এই হচ্ছে -2, এই হচ্ছে 7, এই হচ্ছে 7। এইভাবে তোমাকে কি করতে হবে, সবগুলাকে ইনপুট করতে হবে। এই যখন -হাফ এরটা দেখো, -হাফ তুমি যদি বসাও এখানে কি পাবা, 0 পাবা। তুমি দেখো অ্যান্সার তো এটাই, -হাফ আর 2, তাই না? তুমি তো বলে রাখছো যে 0 পাবা, এই যে কত ওয়াই এর জায়গায়। তাহলে -হাফ এরটা তাও তুমি ক্যালকুলেটরে বসাইতে পারবে যে এখানে, আর এই যে 2 এ কি পাবা, 0 পাবা, আর বাকিগুলা আমি ডাইরেক্ট উঠাই দিচ্ছি। তো এই বিন্দুগুলো এখন আমরা যদি ছক কাগজে উঠাই, এই হচ্ছে আমাদের ছক কাগজ, এই ধরলাম এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। তো বিন্দুগুলোর দিকে তুমি যদি তাকাও, তোমার বিন্দুগুলো হচ্ছে -2, 12, -2, 12। তো চলো আমরা -2, 12 যদি লিখি, তো দেখো -2 বলতে আমরা এখানে ছক কাগজের এক ঘর সমান এক ধরতেছি, ঠিক আছে? এক ঘর সমান অনেকগুলো বিন্দু, তো বেশি বড় বড় করলে বেশি বড় বড় জায়গা লাগবে। তো ধর হচ্ছে -2, 12, তো 1 2 -2 এদিকে, আর 12 কোন দিকে হবে, এই যে 10, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো -1.5, 7, 1.5, মাইনাস মানে তো বাম দিকে, 1.5 মানে ড্যাড, 1 আর 2 এর অর্ধেক, তাই না? এটা এটা কত আসবে, 7, ড্যাডের, আর এদিকে 1 2 3 4 5 6 7, এই যে এটা, ঠিক আছে? এই বিন্দুটা। নেক্সট হচ্ছে -1.3, তো -1 এদিকে, আর 3 হচ্ছে 1 2 3, এই যে এটা, ওকে। এরপর হচ্ছে -হাফ, 0, হাফ বলতে বোঝানো হচ্ছে 1 এর এদিকে, এই যে হাফ মানে 0 মানে x অক্ষের উপর, -1.5, 0। নেক্সট হচ্ছে 0, -2, তো 0 -2 বলতে একদম y এর এখানে 0, -2। এরপর হচ্ছে হাফ, -3, হাফ বলতে তো এইদিকে 1 এর মাঝখানে, হাফ, -3 বলতে কোন দিকে বুঝাবে, 1 2 3, এই যে এটা, বুঝা গেছে? আচ্ছা, তুমি চাইলে কি করতে পারো, মানে বিন্দুগুলো দেখো কনজেস্টেড হয়ে যাচ্ছে, তুমি চাইলে একটু বড় মান ধরতে পারো, যে x এর 2 ঘর সমান 1 ঘর ধরতে পারো, তাহলে তোমার দেখবা যে চিত্রগুলো একটু সুন্দর আসবে। y এর 1 ঘর সমান 1 ঘর, বাট x এর 2 ঘর সমান 1 ঘর ধরতে পারো।
বিষয়টা হচ্ছে কেন ধরতেছি না, কারণ এমনি অনেকগুলা মান, আরো হিসাব করতে যে ঝামেলা বাঁধিতে পারো এই কারণে। আচ্ছা কত লিখলাম আমরা, কত, যে হাফ কমা মাইনাস থ্রি লিখলাম তাই না, এই যে হাফ মাইনাস থ্রি লিখছি। এরপর হচ্ছে দেড় আর মাইনাস টু, দেড় বলতে বোঝানো হবে 1 আর 2 এর মাঝখানে, আর মাইনাস টু বলতে বোঝানো হবে এই যে এটা। দেড় আর কত আসছে, ধরো ওয়ানটাকে লিখছি, 1 কমা মাইনাস থ্রিটা লিখিনি তো মনে হয়, হ্যাঁ 1 কমা মাইনাস থ্রি লিখিনি, 1 কমা মাইনাস থ্রিটা লেখা হয় নাই। তাহলে হচ্ছে 1 মাইনাস থ্রি একদমই এখানে পাশাপাশি, একদম পয়েন্ট দুটা কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা এরপর হচ্ছে হাফ কমা মাইনাস টু, তাহলে হাফ মাইনাস টু হচ্ছে এখানে মিডলে, হাফ মাইনাস টু, এরপর হচ্ছে 2,0, তাহলে হচ্ছে 1 2 2,0 বলতে বোঝানো হবে এখানে একদম এক্স অক্ষের উপরে, এটা তো আমাদের সমাধান বিন্দু আর কি। 2,0, তারপরে হচ্ছে 2.5,3, 2.5 বলতে বোঝানো হবে 1 2 2.5 মানে 2 আর 3 এর মাঝখানে 2.5, 1 2 3, এই যে এইটা। এরপরে 3,7, 3,7 বলতে 1 2 3, 1 2 3 4 5 6 7, এই যে। এখন তোমার কি করতে হবে, তোমাকে সিম্পল এইটা হাত দিয়ে এভাবে ফ্রি হ্যান্ডে, আমার তো হাত আঁকা বাঁকা হয়ে যায়, ফ্রি হ্যান্ডে বিন্দুগুলা যোগ করে দিবা। ধর এই যে এভাবে, বুঝতে পারছো? এই হচ্ছে দেখো একটা পরাবৃত্তের শেপ পাচ্ছে, বলছিলাম না এরকম ক্যাটাগরি শেপ পাবা, দেখো এটা এরকম শেপ চলে আসছে। এটা এক্স অক্ষকে যে বিন্দুগুলোতে ছেদ করছে সেটাই হচ্ছে তোমার সমাধান। এই দুই যেখানে ছেদ করছে এটা বলে দাও, এটা কোন বিন্দু বলো তো? এটা হচ্ছে একটা -1/2, এই যে এই বিন্দুটা হচ্ছে কত, -1/2, আর একটা বিন্দুটা মনে হয় 2,0, তাই না? হ্যাঁ ওই যে 2,0, এই বিন্দুটা হচ্ছে আমাদের 2,0। বাকি সবগুলা বিন্দুই বলে দেওয়া উচিত, বুঝছো? যেগুলা লেখা হয়েছে বিন্দুগুলো ওই সবগুলাই বলে দেওয়া উচিত, আমি আর এখানে বলতেছি না, তোমরা বলে দিবা। বুঝতে পারছো? এগুলো সবগুলা বিন্দুই বলে দিবা, বুঝে গেছে? এখন তুমি কি বুঝলা? তুমি বুঝলা যে আমরা তো আগেই বলে রাখছি যে কি, দেখো আমরা এটা বলছি যে y = হবে 0, y = কি হবে 0। এখন 0 হয় কোথায় দেখো তো, 0 হয় আমাদের, 0 হয় সবসময় x অক্ষের উপর বিন্দুগুলা, x অক্ষের উপর যে কোনো বিন্দু না, ধরো অনেক দূরে, যে মাইনাস কত নিলাম, মাইনাস তুমি নিলে হচ্ছে -20,0, দেখো তো এটা কি এক্স অক্ষের উপর অবস্থান করে না? এক্স অক্ষের উপর অবস্থান করলেই কি হয়, y এর মানটা 0 আসে। আর আমরা তো বলে রাখছি y = 0 জায়গায় কি বসে, y মানে y = 0, তো y = 0 বিন্দুগুলাই হচ্ছে তোমার সমাধান। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই গ্রাফটা এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করে, যেই যে জায়গায় ছেদ করে ওই জায়গার এক্স এর মানটাই হচ্ছে আনসার। ঠিক আছে? কি লিখবা, যে বিন্দুগুলো ছক কাগজে এক্স অক্ষকে -0,0 এবং 2,0 বিন্দুতে ছেদ করে। কথাটা বুঝতে পারছো? বিন্দুগুলি ছক কাগজে এক্স অক্ষকে -0,0 এবং 2,0 বিন্দুতে ছেদ করে। এখন ছেদ করে তোমার কি হলো, এখন যেহেতু এক্স অক্ষকে এই বিন্দুগুলোতে ছেদ করছে, এখন দেখো তার মানে এই একমাত্র এই বিন্দুগুলোতেই y = কি আসে, 0 আসে, y = কি আসে, 0 আসছে। আমরা আলটিমেটলি কি বের করতাম, আমরা হচ্ছে দেখো এই যে এই সমীকরণটা কি x এর মান বের করতাম না, এটা তো হচ্ছে কি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, x এর মান বের করতে হবে, x এর মান 0 মানে y 0 আসছে, y 0 আসছে যেইগুলাতে, ওই বিন্দুগুলাতে যে x এর মানগুলা, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তারপর এখানে কি লিখবা, সুতরাং সমাধান x = কত, দেখো তো -1/2 অথবা x = 2, এই হচ্ছে অ্যানসার। এখন আমি তোমাদের একটু রিভিউ করে দিই, হালকা হালকা একটু রিভিউ করে দিই। কি, তোমাকে একটা দ্বিচলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, ওইটা 0 দেওয়া থাকবে, তুমি ওইটা লিখবা y, 0 জায়গায় কত লিখবা, y = এটা, একটু থামবা। এখন তুমি কি করবা, এই যে সমীকরণটা দেওয়া ছিল এটাকে তুমি সলভ করবা, এখানেই তুমি আগে থেকেই সলভ করবা, তারপর তুমি বিন্দু পাবা, মানে x এর মান পাবা, দুইটা মান পাবা। হ্যাঁ, এখন
তুমি কি করবা, এই যে যেহেতু গ্রাফ আঁকতে হবে, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান লাগবে, তো ওয়াই ইকুয়াল টু লেখাই আছে, তুমি এক্স এর বিভিন্ন মান নিবা, অনেকগুলো মানই নিবা, বাট ওই অনেকগুলো মানের মধ্যে যেন এই দুইটা মান থাকেই, কি থাকে, এই দুইটা মান যেন অবশ্যই থাকে। যেমন দেখো এই যে -হাফ আর এই দেখো 2, এছাড়া বাকি মানগুলো এমনি নিচ্ছ। এরপর বাকি মানগুলো এই যে ক্যালকুলেটরের মাধ্যমে বের করবা, বের করার পর ছক কাগজ দিবা, ছক কাগজে দেখবা যে দুইটা পয়েন্টে ছেদ করছে, ওই দুইটা পয়েন্ট কোনটা, ওই যে সমাধান করছে না যে -হাফ টু, এই যে কোথায় -হাফ আর এই দুইটা পয়েন্টই ছেদ করবে, আর দেখবে আর কোনোটা ছেদ করবে না, ওইটাই তোমাদের অ্যান্সার। যে যেহেতু ওয়াই এর মানটা তুমি বলে রাখছো, ওয়াই এর মানটা 0, দেখো ওয়াই এর মান 0 আসলে যে এক্স এর মান কত আসবে, -হাফ এই 2, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তুমি গ্রাফ কাগজে আঁকার পর তুমি যে এই কথাটা যে লিখতেছো না, এমন একটা ভাব নিবা যেন তুমি জানতা না যে আগে থেকে অ্যান্সারটা কি আসবে, মানে আগে থেকে অ্যান্সারটা তুমি জানতা না, এগুলো তো লিখবা না, তাই না? তুমি জানতাই না অ্যান্সারটা কি আসবে আগে থেকে, বুঝতে পারছো? তুমি এমন একটা ভাব নিবা যেন গ্রাফ পেপার থেকে তুমি অবজার্ভ করে অ্যান্সারটা লিখছো, ঠিক আছে? বাট ট্রিক্সটা সবসময় মাথায় রাখবা, কি করবা, আগে অ্যান্সারটা বের করবা, ওই অ্যান্সার দিয়ে মান আগে থেকে বের করে রাখবা, ওয়াইয়ের বিভিন্ন মান তো বের করবাই, বাট ওই অ্যান্সার দুটার মান আগে থেকে তুমি জানো। এরপর তুমি ছক্কা অবস্থা জাস্ট অফিসিয়ালি আঁকতে হবে, আর এখানে বলবা এক্স অক্ষকে ছেদ করছে যে বিন্দুগুলোতে, এই দুইটা বিন্দুতে ওই দুইটার এক্স এর মানটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই ছিল হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের গ্রাফ পেপারের সমাধান। তো তোমরা দেখতে পারতেছো যে আমরা মাত্র 4টা সিকিউ সলভ করলাম, মোটামুটি ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার মেন একটা কারণ হচ্ছে এখানে গ্রাফ আছে, তার মধ্যে একটা গ্রাফ কিন্তু এসডব্লিউ দিছিলাম, তারপর গ্রাফের অঙ্কগুলো থাকলে অঙ্কগুলো বড় হয়ে যায়। তোমাদেরকে যদি দেখাই এখানে 5 নম্বর যে সিকিউটা, হ্যাঁ এটা এখন আমি আর সলভ করতেছি না, এটা তোমাদের হিন্টসটা আমি বলি, সলভ করে দেবো, তাও আমি বলি এটা তোমাদের হচ্ছে 138 নম্বর পেজের জোড়াই কাজের সমাধানটা, জোড়াই কাজটা। তো এটা তো এর আগে আমি সমাধান করেই দিছি, ঠিক আছে? ভিডিওর আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব যেখানে সমাধানটা করে দিছি, ঠিক আছে? ডেসক্রিপশনে দেখে দিতে পারো যে যেখানে আমি সমাধানটা করে দিছিলাম, আর আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়েও কিন্তু এটা সলভ করা আছে। তো ওই প্রশ্নটাই তাও আমি এটা আবার সলভ করে দেব, হ্যাঁ? আর এরপর হচ্ছে তোমাদের কিছু কনসেপ্ট আছে যে কোন কনসেপ্ট থাকলে কিভাবে এক্স এর মান ধরতে হয়, সমীকরণ কিভাবে বানাইতে হয়, যেরকম বাংলা কথা থাকলে কিভাবে সমীকরণ বানাইতে হয়, এগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বলে দেব। এরকম হচ্ছে কয়েকটা প্রশ্ন আছে কিভাবে হচ্ছে কি মানে সমীকরণ আগে বানাইতে হয় প্রশ্নের কন্ডিশন অনুসারে, হ্যাঁ ওগুলো কিছু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমি যদি একটু হালকা এই ক্লাসটা সম্পর্কে বলি, তোমাদের এইখানে দেখো এই ক্লাসটাতে হচ্ছে আমি তোমাদেরকে কি শেখানোর চেষ্টা করছি, বিভিন্ন কনসেপ্ট অনুসারে সমীকরণ গঠন করা শেখানোর চেষ্টা করছি, তাই না? এরপর হচ্ছে সমীকরণ গঠনের সমাধানে দেখো যে লৈখিক পদ্ধতি, ওই যে দুইটা একঘাত সমীকরণ যে থাকবে দুই চলকের, লৈখিক পদ্ধতিতে সমাধান কি যে ছেদবিন্দু, হ্যাঁ ওই লৈখিক পদ্ধতিতে কিন্তু আমি সমাধান করাটা আজকে দেখাইছি না বলো তো? এরপর দেখো তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতেও কিভাবে সমীকরণ গঠন করতে হয়, সমাধান করতে হয়, প্রতিস্থাপন পদ্ধতিতেও কি সমীকরণ সমাধান করেছি না আজকের ক্লাসে। এরপর দেখো অপনয়ন পদ্ধতিও কি করা হয়েছে না, অপনয়ন পদ্ধতিটাও করা হয়েছে, আর গুণন পদ্ধতিটাও কিন্তু আজকে করা হয়েছে, দেখতে পারছো কি? তোমরা কি বুঝতে পারছো? তোমাদের বইয়ের প্রত্যেকটা কনসেপ্টকে কিন্তু টাচ করা হয়েছে। এখন এই যে লৈখিক পদ্ধতি, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, এই 4টা পদ্ধতির প্রসেসটা সেম, বাট এই সমীকরণগুলো কিন্তু এক এক সময় এক এক রকম থাকবে। এটাই আর কি তোমাদেরকে ঠান্ডা মাথায় আগে সমীকরণ গঠন করতে হবে, এটুকু গেল। এরপরে তোমাদের কিন্তু কি আছে বলতো, ওই যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ওইটার কনসেপ্ট গ্রাফের, এটা কিভাবে সলভ করতে হবে, ওই যে y = 0 ধরতে হবে, সমাধান আগে বের করে রাখবা চুপি কাউকে বলবো না। এরপর হচ্ছে x এর বিভিন্ন মানের জন্য y বিভিন্ন মান নেবা, তারপর একটা পরাবৃত্ত পাবা, x অক্ষকে যেখানে ছেদ করবে সেটাই आंसर, ঠিক আছে? এখন হচ্ছে তোমাদের হচ্ছে এই যে এটা আছে যে একটা একঘাত সমীকরণ থাকবে আর দ্বিঘাত সমীকরণ থাকবে, তখন কিভাবে এটা সমাধান করতে হয় বললাম তো, এটা 138 পৃষ্ঠার জোড়ায় কাজ, যেহেতু আজকে আর করে দিচ্ছি না, তোমাদের আগে থেকে বলে রাখলাম তোমরা এখান থেকে জোড়ায় কাজটা দেখলেই পারবা। তাও আমি নেক্সট ক্লাসে এটার উপর আরেকটা ক্লাস হবে ছোট, ওই ক্লাসে আমি এটা সমাধান করে দেবো তোমাদেরকে। আর হচ্ছে গিয়ে এই বিভিন্ন কনসেপ্টে কিভাবে সমীকরণ জেনারেট করতে হবে, সমীকরণগুলো কিভাবে বানাইতে হবে, হ্যাঁ এই যে এরকম সমীকরণ বানাইতে হবে, এগুলো শেখাবো। কারণ দেখো সমীকরণ তুমি যদি বানাইতে পারো, সমীকরণ বানাইতে পারলে দেখো এই বাকি সব প্রসেসটা সেম, তোমাকে লৌকিক পদ্ধতিতে বললেও সলভ করতে পারবা, প্রতিস্থাপনও বললে পারবা, অপনয়নও বললে পারবা, আর গুণনও বললে পারবা, তাই না? তো আজকে ক্লাসটা এতটুকুই থাকুক, সবাইকে আল্লাহ হাফেজ।